দেখ আই প্রথম দুইটা দেখ, ম্যাট্রিক্সটা একটু দেখ। ও ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস ফাইনাল মডেল টেস্ট উচ্চতর গণিত লাগবে এটা আমার। ওরে আলার রেকর্ড করতেছো? যে দুইটা ম্যাট্রিক্স এ আছে আর বি আছে, ঠিক আছে? তো আমাদের দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স আর একটা কি বি একটা ম্যাট্রিক্স। এর মধ্যে এই যে এ আর বি গুণ করতে বলছে, এ বি আর বি এ, এই দুইটা গুণ করতে বলা হয়েছে। তো গুণ করতে তারপর দেখতে বলা হয়েছে যে হচ্ছে এদের মধ্যে কোনো রকম সম্পর্ক আছে কিনা। আর তারপরে বলছে যে বি ইনভার্স কে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করো। তো খেয়াল করো আমাদের এখানে এ যেটা আছে, এ একটা ম্যাট্রিক্স, তাই না? তো সবগুলো টার্মের মধ্যে একটা করে দেখো এক্স আছে, তাই না? শুধুমাত্র এখানে জিরো আছে, তো জিরো এক্স চিন্তা করা যায়, এখানে জিরো এক্স আছে। তো আমরা যদি এ থেকে একটা তোমার হচ্ছে ইয়া কমন নেই, এক্স কমন নেই, বা পুরো ম্যাট্রিক্স থেকে যদি ম্যাট্রিক্সের প্রত্যেকটা টার্মকে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, তাহলে সামনে একটা এক্স দিয়ে গুণ করতে হবে, মানে কমন নিচ্ছি আমরা এক্স। তো ম্যাট্রিক্স যেহেতু, তার মানে ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু একটা মানে পুরো ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি থেকে কিন্তু এখন এক্সটা চলে যাবে, কারণ তুমি হচ্ছে এটা তুমি পুরো এক্সটাকে কমন নিয়ে ফেলছো। তাহলে এটা কত হবে? 3 - 4, আর এটা কত? 2। তারপরে কত আসবে? -2 1 0 -1 -1 1। এটা হলো কি আসলো আমাদের এ ম্যাট্রিক্স, জাস্ট এক্সটাকে কমন নেওয়ার ফলে। এবং বি ম্যাট্রিক্সটা কেমন হয়ে গেল? বি ম্যাট্রিক্সটা হয়ে গেল, দেখো আমরা এখান থেকেও দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে একটা করে কি আছে? এক্স আছে। সো আমরা একটা এক্স কমন নিলে এটা হবে 1 2 -2, তারপরে 2 5 -4, আর একটা হবে কত? 3 7, আর একটা কত? -5। তো খেয়াল করো আমরা এ আর বি দুইটা ম্যাট্রিক্সকে আমরা জাস্ট এক্সটাকে বাইরে নিয়ে আসার পরে আমাদের কিন্তু মোটামুটি সুন্দর একটা ম্যাট্রিক্স হয়েছে। তো আলটিমেটলি এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটাও একটা 3/3 ম্যাট্রিক্স। তার মানে এটা কি দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান। সো আলটিমেটলি এ আর বি ও পসিবল। তোমার যেহেতু 3/3 আছে দুইটাই, আসলে তোমরা যদি ঠিক মতো বুঝো তাহলে এ বি ও পসিবল, বি এ ও পসিবল, ঠিক আছে? তো আমরা যদি প্রথমে এ বিটা একটু বের করার চেষ্টা করি, সাবস্ক্রাইবার তো দিতে ভালো যায়। আমি ইন ডিটেলস এখানে লিখতে গেলে অনেক দেরি হয়ে, মানে অনেক জায়গা লাগবে। সো আমি ইন ডিটেলস আর লিখবো না আসলে। তো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, সো এই দুইটা গুণ করলে একটা এক্স স্কোয়ার আসবে। আর তারপরে তোমাকে কি করতে হবে? এই যে 3 -4 2, তারপরে কত? -2 1 0 -1 -1 1। এটা একটা ম্যাট্রিক্স এ। আর বি এর সাথে যেটা ছিল এক্সট্রা, এক্স ছাড়া, সেটা হচ্ছে কত? 1 2 -2, তারপরে কত? 2 5 -4, আর একটা ছিল 3 7 -5। তো এইখানে তোমরা এখন গুণ করতে পারো। গুণ কিভাবে করতে হয়? এই যে এই রোর সাথে তোমার প্রথমে কি এই কলামটা গুণ করতে হয়, স্টুডেন্ট লাগবে, এটাকে হেল্প ফার্স্টে করবে। লিখতে হয়। তো হেল্প এইগুলো আর আমি করে করবে, দেখাবো না, গুণ তোমরা এখন হেল্পার মোটামুটি পারো। হেল্পার। তো আমরা জাস্ট যদি করি, তোমাদেরকে বিশ্বাস করে নিতে বলতেছি, তোমরা একটু দেখো। 3 আর 3 একে 3, তারপরে কি -4 2 -8, আবার কত? এখানে 2, আর এখানে 3 6। এটা যদি হিসাব করো তাহলে দেখবে একটা 1 আসতেছে, পরের দুটো দেখবা 0 আসছে, তারপরে এখানে 0 1 0, তারপরে দেখবা 0 0 1, এরকম আসবে, ঠিক আছে? তো এবির ভ্যালুটা আসলো আমাদের কত? এবি ভ্যালুটা আমাদের আসলো এক্স স্কোয়ার, এবং এটা একটা 3/3 কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? এক্স স্কোয়ার i3, বা আই লিখতেছি আপাতত, বা i3 ভাবে লেখা যায়, ঠিক আছে? এক্স স্কোয়ার i3। তাহলে এবির মানটা আমরা পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু i3। তো সিমিলারলি তুমি যদি বিএটা বের করো, সিমিলারলি সিমিলারলি তুমি যদি বিএটাও বের করতে চাও, তাহলে দেখবা যে এইটাও সেমই আসবে, এক্স স্কোয়ার i3 আসবে। সো আমরা এটা লিখতে পারি যে এ বি আর বি এর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে তোমার হচ্ছে এ বি সমান হচ্ছে বি এ সমান কত? সমান হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার i3, ঠিক আছে? দুইটা হচ্ছে সমান। সম্পর্কটা হচ্ছে আমাদের আসলে এক্স স্কোয়ার i3 দেখার দরকার নেই, আমরা লিখতে পারি যে এ বি সমান কত? বি এ। ওকে, এখন আমাদেরকে বলছে যে বি ইনভার্স কে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তোমরা যদি এইটা একটু চিন্তা করে দেখো যে আমাদের আমরা কি পাইছিলাম, আমরা একটু আগে পাইছিলাম যে বি এর ভ্যালুটা কি পাইছিলাম? বি এর ভ্যালুটা পাইছিলা এক্স স্কোয়ার i3, এরকম পাইছিলা, তাই না? তো আই ম্যাট্রিক্সটা জানি কিসের মতো কাজ করে? আই ম্যাট্রিক্সটা হচ্ছে নরমালি গুণের ক্ষেত্রে আমরা যাকে 1 বলি, আই ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই 1 এর মতো কাজ করে। আর আমরা যদি বোথ সাইডে একটা করে বি ইনভার্স গুণ করে দিই, বি ইনভার্স ইনটু বি এ ইজ ইকুয়াল টু বি ইনভার্স ইনটু এক্স স্কোয়ার থাক ইনটু i3। ওকে, উভয় সাইডে একটা বি ইনভার্স গুণ করছে, তাহলে বি আর বি ইনভার্স গুণ করলে কি আসবে? একটা আই আসবে, i3 এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বি ইনভার্স ইনটু i3। তো তোমাদের এই জিনিসটা বোঝার কথা যে বি ইনভার্সের সাথে i3 গুণ করলে, মানে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তুমি
অভেদক ম্যাট্রিক্স গুণ করো তাহলে ম্যাট্রিক্সে কোনো রকম চেঞ্জ হয় না, বি ইনভার্সই থাকবে। তাহলে i3 এর সাথে যদি তুমি আবার a গুণ করো তাহলে এটা কি থাকবে, এটা 1 এর মতো কাজ করবে, মানে এই থাকবে। ওকে, তাহলে x স্কয়ার ইনটু কি পাইলা, বি ইনভার্স পাইলা। x স্কয়ার কিন্তু ম্যাট্রিক্স না, এটা জাস্ট একটা রাশি। তাহলে বি ইনভার্সের ভ্যালুটা কত হবে, বি ইনভার্সের ভ্যালুটা হবে a বাই কত, x স্কয়ার। এটাই হচ্ছে তোমাকে এই বি ইনভার্সে a আর x এর মাধ্যমে প্রকাশ করতে বলছিল, ঠিক আছে? এটা আরেকটা আনসার। তো আলটিমেটলি একটা সম্পর্ক চাইছিল, এটা হচ্ছে সম্পর্ক, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার আনসার। তো একটা জিনিস মাথায় রাখবা যে এখানে আমরা কি ব্যবহার করছি, আমরা একটা জিনিস ব্যবহার করছি যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি অভেদক ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে ম্যাট্রিক্সে কোনো রকম চেঞ্জ হয় না, এটা একই রকম থাকে। তো আমরা এখানে কি করছিলাম, যে আমরা একটু আগে বের করছি যে বি এর ভ্যালুটা হচ্ছে x স্কয়ার ইনটু i3, তাহলে আমরা কি করছি, বোথ সাইডে একটা করে তোমার হচ্ছে বি ইনভার্স গুণ করছি, এখানেও বি ইনভার্স গুণ করছো, এখানে একটা বি ইনভার্স গুণ করছো, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো এই বি ইনভার্স আর বি গুণ করলে একটা i3 আসে, আর এখানে বি ইনভার্স আর i3 গুণ করলে তোমার এইখানে এই দুটো যখন গুণ করতেছো এই ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করার কারণে এই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হয় নাই। আবার এখানেও i3 এর সাথে a গুণ করার কারণে এর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সো আলটিমেটলি x স্কয়ার জাস্ট একটা রাশি, এটা কিন্তু ম্যাট্রিক্স না, জাস্ট ভাগ করে দেওয়া যায়। তাহলে আলটিমেটলি বি ইনভার্সের হলো কি a বাই x স্কয়ার। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন চলো পরবর্তী টপিকে চলে যাচ্ছি, পরবর্তী স্লাইডে। তো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে এক্স যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম, তাহলে আলটিমেটলি তোমার এক্স ইনভার্স এর মান কত। তো তোমরা জানো কি, আমরা এই জিনিসটা মনে আছে কিনা একটু জানাই দিই, মনে করাই দিই যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় সেটা এরকম হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে? তাহলে আমরা যদি এ এর নির্ণায়কের মানটা বের করতে চাই তাহলে সেটা কি করতে হয় আমাদেরকে, তাহলে এডি মাইনাস বিসি। তো এটার ভ্যালু কি হওয়া যাবে না, এটার ভ্যালু জিরো হওয়া যাবে না, মানে একটা ম্যাট্রিক্সের ইনভার্স থাকার শর্ত হচ্ছে যে এদের নির্ণায়কের মানটা শূন্য হওয়া যাবে না, বা ম্যাট্রিক্সটাকে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এ ইনভার্স বের করে কিভাবে, এ ইনভার্স বের করে হচ্ছে 1 বাই এ এর পরম মান না, অ্যাডজয়েন্ট অফ কি, অ্যাডজয়েন্ট অফ এ। তো এটা 2 বাই 2 এর জন্য খুব ইজিলি বের করা যায়, যে 1 বাই এ এর নির্ণায়কের মান। আর অ্যাডজয়েন্ট বের করার সিস্টেমটা কি, এই কর্ণটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ এই বরাবর তোমার কি চেঞ্জ, এই কর্ণ বরাবর তোমার হচ্ছে ভুক্তি চেঞ্জ, ভুক্তি চেঞ্জ। এবং এই পাশের কর্ণটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ, গৌণ কর্ণ। সো এই বরাবর আমার কি হয়, চিহ্ন চেঞ্জ, এর বরাবর চিহ্ন চেঞ্জ হয়। ওকে, সো আলটিমেটলি এই ডিটা এখানে আসবে, এটা এখানে আসবে, যে ভুক্তি চেঞ্জ মানে আসলে চেঞ্জ না, ভুক্তি এক্সচেঞ্জ, ঠিক আছে? আচ্ছা সরি, ভুক্তি, ভুক্তি এক্সচেঞ্জ। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে ভুক্তি দুটো এক্সচেঞ্জ হয়ে গেছে, এখানে মাইনাস বি আসবে, এখানে মাইনাস সি আসবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের কিন্তু এ ইনভার্স বের করার সিস্টেম। তো তোমার প্রথম কাজ কি, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা নির্ণায়কের মানটা বের করা। তো নির্ণায়কের মানটা তুমি বের করে দেখলা যে কত আসবে, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 3 ইন্টু মাইনাস 1। তাহলে এখানে আসতেছে দেখো -2 + 3 which is 1। তার মানে এটা কিন্তু জিরো হচ্ছে না, জিরো হলে তোমার অ্যান্সারটা হয়তো কি অসংজ্ঞায়িত, ঠিক আছে? মানে এর কোনো মানে ম্যাট্রিক্সের ইনভার্সটা নাই। তো যেহেতু জিরো হচ্ছে না, যেহেতু জিনিসটা 1 হচ্ছে, সো ইউ ক্যান ক্যারি অন। তাহলে আমাদের এক্স ইনভার্সের ভ্যালুটা কত হবে, এক্স ইনভার্সের ভ্যালুটা হবে হচ্ছে 1 বাই এক্স এর নির্ণায়কের মান। আর তোমার হচ্ছে কি বলতো, এই দুইটা বরাবর আমার ভুক্তি দুইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে -1 আসবে আর এখানে কত আসবে, 2 আসবে। আর এই দুইটা বরাবর আমার চিহ্ন দুইটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে 1 আসবে আর এখানে কত আসবে, -3 আসবে। এবং এটার মানটা কত, এটার মানটা বের করে রাখছো 1। তাহলে আলটিমেটলি কত আসতেছে, 1 বাই 1। আর এখানে হচ্ছে -1 1 -3 2। সো বেসিক্যালি এটা থাকবে তোমার, ওটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছে, তুমি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারো, যে -1 -3 1 2। তাহলে কোথায় আছে, এটা হচ্ছে আমাদের কোথায় আছে দেখো তো, -1, এই যে ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, -1 -3 1 2, এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো হোপফুলি তোমরা এটাতে বুঝতে পারছো, ঠিক আছে? ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এরপরে দেখো পরবর্তীটাতে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা কি আছে বলো, যে এ একটা ম্যাট্রিক্স আর এক্স একটা ম্যাট্রিক্স আছে এরকম দেখতে। তো আমাকে বলা হয়েছে যে এই দুটা গুণ করে যেটা আসছে এরকম আসে। তো এটা সিম্পলি আসলে বোঝাই যায় যে এটা কেমনে আসতেছে, যে এটা হলো 0, এটা হলো y, এটা তোমরা গুণ করতেই পারো, সো এটা তোমরা এমনি বের করতে পারতেছো। সো আমাদের এটা হচ্ছে a আর এটা হচ্ছে x। ওকে, তাহলে x a স্কয়ার বের করতে হবে। তো একটু মজার ব্যাপার চিন্তা করো, যে a হচ্ছে কত বাই কত ম্যাট্রিক্স বলো তো, এই অঙ্কটা আসলে করার দরকার নেই। a হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, দেখো রো দুইটা আছে আর কি কলাম দুইটা আছে, হ্যাঁ কলাম দুইটা আছে, তার মানে এটা তুমি বুঝতেই পারতেছো যে a হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স। আর তোমার হচ্ছে x কত বাই কত ম্যাট্রিক্স, x হচ্ছে দেখো এর রো দুইটা আছে কলাম একটা আছে, তাহলে 2 বাই 1 ম্যাট্রিক্স। তাহলে x এই a হচ্ছে 2 বাই 2 আর x হচ্ছে কত, 2 বাই 1 ম্যাট্রিক্স। ওকে, তুমি যদি চিন্তা করে দেখো, যদি আমরা ax যখন করতেছি, এই যে প্রথম মানে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়েছে, সেটা গুণ করা যাবে। কিন্তু যখন তুমি a স্কয়ার করতেছো
এ স্কোয়ারও কিন্তু তোমার হচ্ছে এ ইন্টু এ করতে হবে, তাই না? তাহলে এটাও কিন্তু আমাদের একটা কি হবে, 2/2 ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এটা 2/2 ম্যাট্রিক্স হবে। সো তুমি যখন এক্স এ স্কোয়ার করবা, যখন তুমি এক্স এ স্কোয়ার বের করতে চাচ্ছ, একটু চিন্তা করে দেখো তো, এক্স এর ক্ষেত্রে তোমার হচ্ছে এক্স হচ্ছে 2/1 ম্যাট্রিক্স, এ স্কোয়ার হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। তো এইখানে দেখো কলাম সংখ্যা হচ্ছে একটা, আর এখানে কলাম সংখ্যা হচ্ছে দুইটা। এই দুইটা কিন্তু ম্যাচ করে নাই। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, কলাম না, এটার রো সংখ্যা হচ্ছে দুইটা, আর এটার কলাম সংখ্যা কত, একটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে কিন্তু ম্যাচ করে নাই। সো আলটিমেটলি এই গুণ কিন্তু কি না, পসিবল না, কিন্তু কেন পসিবল না। এখানেও ঠিক তো আছে, সেমই তাহলে আছে যদি পসিবল হ্যাঁ না হয় অ্যান্সার হবে কত, উল্টা ছিল অ্যান্সার হবে নান অফ দিস। এটা কিন্তু কোনো আমি এটা এই লিখছি, ম্যাট্রিক্সের আবার ভুলে মাল্টিপ্লিকেশনে গেছি। কিন্তু করা যাবে না, কারণ আমার এ যেহেতু এরকম 2/2 হবে। ম্যাট্রিক্স, একে বর্গ করলেও এটা 2/2 ম্যাট্রিক্সই থাকবে। এরকম ঠিক আছে, হবে। সো আলটিমেটলি তুমি যখন এক্স ইন্টু এ স্কোয়ার করতেছো, এটা নষ্ট দেখো হয়ে প্রথম গেছে। ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 1, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 2, এটা ম্যাচ করে নাই। তার মানে আলটিমেটলি ম্যাট্রিক্সের চাপ গুণ দিয়ে কিন্তু ফেলছে, বাতিল হয়ে সম্ভব গেল। না। তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে নান অফ দিস। ওকে, এখন মাঝখানে এখানে কি বাতিল আছে হয়ে বলতো, তুই জিলাপি খাইস তোর লেগে আমাদেরকে এখানে একটু হয়তো আমাদের কি টাইপিং করবো? কোনো মিস্টেক আছে। না এখানে হচ্ছে এটা এক্স ওয়াই জেড স্মল লেটার হবে। ওকে, এক্স ওয়াই এবং কি বলতো, এবং জেড এর মান বের করো, স্মল জেড। ওকে, সব স্মল লেটার। তো যাই হোক, এক্স এখানে আছে। এক্স কিভাবে পাওয়া যাচ্ছে, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের যোগ করে এক্স পাওয়া যাচ্ছে। সো ম্যাট্রিক্সের সমতা অনুসারে এই যে এইখানে যোগ করলে কি আসবে, 3 আসবে। তার মানে এই দুইটা যোগ করলে তোমার কিসের সমান হবে, এক্স এর সমান হবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে, 1 + 2 which is 3। তারপরে দেখো যে এইখানে ওয়াই কই, এই যে ওয়াই, ওয়াই এখানে আছে। ওয়াই কোথায় আছে, এরকম একটা জায়গায় আছে যে তোমার 3 নাম্বার রো 1 নাম্বার কলাম। তাহলে এখানে 3 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে 2, এখানে 3 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে 2। তাহলে এই দুইটা যদি তুমি যোগ করো, 2 + 2 which is 4, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসলো 4। এটা বলি কি আবার জেড কোথায় আছে, জেড এখানে আছে। জেড হচ্ছে তোমার 2 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে। তাহলে এখানে 2 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে 1, আর এখানে আছে 2। তাহলে জেড এর ভ্যালুটা কত হবে, জেড এর ভ্যালুটা হবে 2 + 1 which is কত, 3। তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে এরকম লেখা, চিন্তা করা যায় যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত বলো তো, 3 4 3। তাহলে এটা কোথায় আছে, এটা আমাদের বি নাম্বারে আছে। সো বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, এটা খুবই সিম্পল ছিল। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সটা, এই কর্ণটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ, এই বরাবর তোমার কি চেঞ্জ, এই কর্ণ বরাবর তোমার হচ্ছে ভুক্তি চেঞ্জ, আনছি কত ভুক্তি চেঞ্জ। 300 গ্রামের বেশি এবং এই পাশের কর্ণটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ, গৌণ কর্ণ। সো এই বরাবর আমার কি হয়, চিহ্ন চেঞ্জ, আর বাবা এর বরাবর চিহ্ন চেঞ্জ হয়। ওকে, সো আলটিমেটলি এই ডিটা এখানে আসবে, এটা এখানে আসবে। যে ভুক্তি চেঞ্জ মানে আসলে চেঞ্জ না, ভুক্তি এক্সচেঞ্জ। ঠিক আছে, আচ্ছা সরি, ভুক্তি, ভুক্তি এক্সচেঞ্জ। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে চিহ্ন, ভুক্তি দুটো এক্সচেঞ্জ হয়ে গেছে, এখানে মাইনাস বি আসবে, এখানে মাইনাস সি আসবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কিন্তু এ ইনভার্স বের করার সিস্টেম। তো তোমার প্রথম কাজ কি তাহলে, প্রথম কাজ হচ্ছে এটা নির্ণায়কের মানটা বের করা। তো নির্ণায়কের মানটা তুমি বের করে দেখলা যে কত আসবে, 2 * -1 - 3 * -1। দেখছো বাজে তাহলে এখানে আসতেছে দেখো -2 + 3 which is 1। তার মানে এটা কিন্তু জিরো হচ্ছে না। জিরো হলে তোমার অ্যান্সারটা হয়তো কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, মানে এর কোনো মানে ম্যাট্রিক্সের ইনভার্সটা নাই। তো যেহেতু জিরো হচ্ছে না, যেহেতু জিনিসটা 1 হচ্ছে, সো ইউ ক্যান ক্যারি অন। তাহলে আমাদের এক্স ইনভার্সের ভ্যালুটা কত হবে, এক্স ইনভার্সের ভ্যালুটা হবে হচ্ছে 1/x এর নির্ণায়কের মান। আর তোমার হচ্ছে কি বলতো, এই দুইটা বরাবর আমার ভুক্তি দুইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে -1 আসবে, আর এখানে কত আসবে, 2 আসবে। আর এই দুইটা বরাবর আমার চিহ্ন দুইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 1 আসবে, আর এখানে কত আসবে, -3 আসবে। এবং এটার মানটা কত, এটার মানটা বের করা আছে 1। তাহলে আলটিমেটলি কত আসছে, 1/1। আর এখানে হচ্ছে -1 1 -3 2। সো বেসিক্যালি এটা থাকবে তোমার ওটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারো, -1 -3 1 2। তাহলে কোথায় আছে, এটা হচ্ছে আমাদের কোথায় আছে, দেখছি -1, এই যে ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আছে। ওকে, -1 -3 আর 1 2, এটা হচ্ছে আমাদের কি বলতে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আছে। তো হোপফুলি তোমরা এটাতে বুঝতে পারছো। ঠিক আছে, ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আছে। তো এরপর দেখো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা কি আছে বলো, যে এ একটা ম্যাট্রিক্স আর এক্স একটা ম্যাট্রিক্স আছে এরকম দেখতে। তো আমাকে বলা হয়েছে যে এটা গুণ করে যেটা আসছে এরকম আসে। তো এটা সিম্পলি আসলে বোঝা যায় এটা কেমন আসছে, যে এটা হলো 0, এটা হলো y, এটা তোমরা গুণ করতে পারো, সেটা তোমরা এমনি বের করতে পারো। তো আমাদের এটা হচ্ছে a আর এটা হচ্ছে x। ওকে, তাহলে x স্কয়ার বের করতে হবে। তো একটু মজার চিন্তা করো যে a হচ্ছে কত বাইট ম্যাট্রিক্স। আমরা কত নেই, a হচ্ছে 2 বাইট ম্যাট্রিক্স, রো দুইটা আছে আর কলাম দুইটা আছে। হ্যাঁ, কলাম দুইটা আছে। মানে তুমি বুঝতে পারছো যে a হচ্ছে 2 বাইট ম্যাট্রিক্স, আর তোমার হচ্ছে x কত বাইট ম্যাট্রিক্স, x হচ্ছে দেখো এই রো দুইটা আছে, কলাম একটা আছে, 2/1 ম্যাট্রিক্স। তাহলে x, এই a হচ্ছে 2/2 আর x হচ্ছে কত, 2/1 ম্যাট্রিক্স। ওকে, তুমি চিন্তা করো যদি আমরা a x যখন করতেছি, এই প্রথম মানে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে, সেটা গুণ করা যাবে। কিন্তু যখন তুমি a স্কয়ার করতেছো, a স্কয়ার কিন্তু তোমার হচ্ছে a * a করতে হবে না। তো এটাও কিন্তু আমাদের কি হবে, 2/2 ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, 2/2 ম্যাট্রিক্স হবে। সো তুমি যখন x a স্কয়ার করবা, তখন x a স্কয়ার বের করতে চাচ্ছো, চিন্তা করে দেখো x এর ক্ষেত্রে তোমার হচ্ছে x হচ্ছে 2/1 ম্যাট্রিক্স, a হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। তো এখানে দেখো কলাম সংখ্যা হচ্ছে একটা, আর এখানে কলাম সংখ্যা হচ্ছে দুইটা, এই দুইটা কিন্তু ম্যাচ করে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, কলাম না, এটা রো সংখ্যা হচ্ছে দুইটা আর এটা কলাম সংখ্যা একটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা কিন্তু ম্যাচ করে না। সো আলটিমেটলি এই গুণ কিন্তু কি না, পসিবল না, পসিবল না। ঠিক আছে, তাহলে যদি পসিবল না হয়, অ্যানসার কত, অ্যানসার না, এটা কিন্তু কোনো এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা যাবে না। কারণ a যেহেতু 2/2 ম্যাট্রিক্সের বড় করলে 2/2 ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, সো আলটিমেটলি তুমি যখন x * a স্কয়ার করতেছো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 1 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 2, ম্যাচ করে না। তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্সের গুণ কিন্তু সম্ভব না। অ্যানসার কি, অ্যানসার না। ওকে, এখন এখানে কি আছে বলতো, আমাদের এখানে একটু হয়তো আমাদের টাইপিং মিস্টেক আছে। এখানে হচ্ছে এটা x y z স্মল লেটার হবে। ওকে, x y এবং কি বলতো, এবং z এর মান বের করো, স্মল z। ওকে, সব স্মল লেটার। তো যাই হোক, x এখানে আছে।
এক্স কিভাবে পাওয়া যাচ্ছে? এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের যোগ করে এক্স পাওয়া যাচ্ছে। সো ম্যাট্রিক্সের সমতা অনুসারে এই যে এইখানে যোগ করলে কি আসবে? 3 আসবে। তার মানে এই দুইটা যোগ করলে তোমার কিসের সমান হবে? এক্স এর সমান হবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? 1 প্লাস 2 which is 3। তারপরে দেখো যে এইখানে ওয়াই কই? এই যে ওয়াই এখানে আছে। ওয়াই কোথায় আছে? এরকম একটা জায়গায় আছে যে তোমার 3 নাম্বার রো 1 নাম্বার কলাম। তাহলে এখানে 3 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে 2, এখানে 3 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে 2। তাহলে এই দুইটা যদি তুমি যোগ করো 2 প্লাস 2 which is 4, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসলো 4। আবার জেড কোথায় আছে? জেড এখানে আছে। জেড হচ্ছে তোমার 2 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে। তাহলে এখানে 2 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে 1 আর এখানে আছে 2। তাহলে জেড এর ভ্যালুটা কত হবে? জেড এর ভ্যালুটা হবে 2 প্লাস 1 which is কত? 3। তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে এরকম লেখা, চিন্তা করা যায় যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত বলো তো? 3 4 3। তাহলে এটা কোথায় আছে? এটা আমাদের বি নাম্বারে আছে। সো বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা খুবই সিম্পল ছিল। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সটার নাম কি? তো এই ম্যাট্রিক্সটার নাম কি একটু চিন্তা করে দেখো তো, এটা কি ম্যাট্রিক্স? এটা স্কেলার ম্যাট্রিক্স অবভিয়াসলি না। স্কেলার ম্যাট্রিক্স কারে বলে? যদি 2/2 এর কথা চিন্তা করো, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এরকম দেখতে, এটা হইতেছে তাই না? এটা হচ্ছে তোমার স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো ব্যতিক্রমী হচ্ছে তোমার মানে না, তোমার হচ্ছে এটা হলো মানে ব্যতিক্রমী মানে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তো সিঙ্গুলার মানে হচ্ছে তোমার নির্ণায়কের মানটা শূন্য। তো আমরা নির্ণায়কের মানটা একটু বের করি, যে 4 ইন্টু 4 মাইনাস 6 ইন্টু 6। এটা অবভিয়াসলি জিরো হবে না, এটুকু বোঝা যাচ্ছে। 24 মাইনাস 36। তাহলে আলটিমেটলি এটা ব্যতিক্রমী না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে এটা কি না, এটা ব্যতিক্রমী হচ্ছে না। সো আলটিমেটলি ট্রান্সপোজ হওয়ার জন্য তো আসলে কি, ট্রান্সপোজ মানে হওয়ার জন্য একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স থাকে। সো কোন একটা ম্যাট্রিক্স যদি ডিফাইন করা না থাকে, তার ট্রান্সপোজ আসলে ডিফাইন করা যায় না। তো বাকি আছে শুধু প্রতিসম। সো প্রতিসম মানে কি? প্রতিসম মানে হচ্ছে দেখো, আমরা যদি সিম্পলি চিন্তা করি যে মুখ্য কর্ণ বরাবর যদি আমি একটা লাইন চিন্তা করি, এই বরাবর লাইন চিন্তা করলাম, তো এই বরাবর তুমি যদি এখন এই জিনিসটাকে একটা কাগজ চিন্তা করলো, যেটা একটা কাগজ, এটা একটা কাগজ। তো এখানে এখানে কি আছে? এটা একটা মাঝখানে আমরা ভাঁজ করছি। তো এই কাগজটাকে যদি তুমি এই জায়গাটা এসে মিলাই দাও, মানে কি বলবো, যে এই জায়গাটায় যদি তুমি কাগজটাকে, এটাকে তুমি আয়না চিন্তা করো, যে এই জায়গাটা এটা হচ্ছে আয়না, ঠিক আছে? আয়না যদি চিন্তা করো, তাহলে এই সাইডে যা আছে এই সাইডে তাই থাকা লাগবে। এটা হলো প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন। তো এটা যদি আমাদের আয়না হয়, তুমি খেয়াল করো যে এর এই সাইডে যা আছে এই সাইডে তাই আছে। সো এটা কি আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, মুখ্য কোণের রেসপেক্টে যে জিনিসটা প্রতিসম। আরেকটা ভাবে চিন্তা করা যায় যে প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সেম। এভাবে চিন্তা করতে পারো। তো তুমি বলতে পারো যে ভাইয়া এ ম্যাট্রিক্সটা কি ছিল? এ ম্যাট্রিক্সটা ছিল এরকম 4 6 6 4। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে হচ্ছে, তুমি যদি করে দেখো যে রো আর কলাম ইন্টারচেঞ্জ হবে, তাহলে এই কলামটা 4 6 হয়ে গেল আর এর পরের কলামটা 6 আর 4 হয়ে গেল। তো খেয়াল করো এটাও কিন্তু আমাদের কি আছে, এর সমান হয়েছে। তো এটাকে তুমি বলতে পারো প্রতিসম ম্যাট্রিক্স। আরেকটা সিস্টেম আছে যে এই প্রতিসম ম্যাট্রিক্সে আরেকটা কন্ডিশন হচ্ছে এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই, ঠিক আছে? এ জে আই। তারপরে তুমি চিন্তা করতে পারো, দেখো এটা হলো 1 1 পজিশনে আছে, মানে 1 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে। এটা 1 2 তে আছে, 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। এটা 2 1, ঠিক আছে? আর এটা কত? এটা হচ্ছে তোমার 2 2। তো খেয়াল করো যে তোমার 1 নাম্বার আর 1 নাম্বার কলামে এই মুখ্য কর্ণ বরাবর কোনো চেঞ্জ নাই। এখন এই 1 2 তে যা আছে আর 2 1 এ কি আছে তাই আছে। সো আলটিমেটলি এই এ আই জে সমান কি এ জে আই, এই দুইটা একই। সো এইভাবেও তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে এটা একটা কি ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। যেভাবে চিন্তা করো না কেন, যে তুমি চিন্তা করতে পারো কি বলতো, যে আমি একটা মুখ্য কর্ণ আঁকছি, তার রেসপেক্টে ও পাশে যা আছে এই পাশে এক্স্যাক্টলি তাই আছে, তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তুমি যদি বলতে পারতা যে ভাইয়া আপনি একটা 3/3 দিয়ে দেখান, ঠিক আছে? এরকম চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে 2 আছে 5 আছে 7 আছে, আচ্ছা দিলাম। তাহলে আলটিমেটলি দেখো এখানে 3, এখানে তাহলে এই জায়গাটায় 3 থাকলে, দেখো এটাকে তুমি যদি আয়না চিন্তা করো, তাহলে এই জায়গাটায় 3 থাকলে ঠিক এখানেও 3 থাকবে। এই জায়গায় মনে করো -8 হচ্ছে, তাহলে এই জায়গাটাও -8 থাকবে। তারপরে এখানে মনে করো কি আছে, এখানে তোমার হচ্ছে মাইনাস শুধু 5 ছিল মনে করো, বা 4 ছিল মনে করো, তাহলে এখানেও কি থাকবে, একটা 4 থাকবে। মানে এই বরাবর আয়না চিন্তা করলে, ঠিক আছে, আয়নার ওই সাইডে যা আছে যেভাবে আছে এই সাইডে তাই থাকবে। বা তুমি এটাকে ট্রান্সপোজ করে দেখো যে এটা ট্রান্সপোজটা আসলে এক্স্যাক্টলি এটাই হবে, ঠিক আছে? মানে ইয়া করলে, ট্রান্সপোজ করলে। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে দেখেন এইটা হইলো আপনার 1 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে, এটা হলো 2 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে। দেখেন A12 আর A21 একই, তাহলে AIJ ইজ ইকুয়াল টু AJI। আবার এটার কথা চিন্তা করেন যে এটা 1 নাম্বার রো 3 নাম্বার কলামে আছে, এটা ভাইয়া 3 নাম্বার রো 1 নাম্বার কলামে আছে, তার মানে এটা A13 ইজ ইকুয়াল টু A31। আবার এটার কথা চিন্তা করেন ভাই, এটা আপনার হচ্ছে 2 নাম্বার রো 3 নাম্বার কলামে আছে, আর এটা হচ্ছে আপনার 3 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে। দেখেন এই দুইটাও কি সমান। সো আলটিমেটলি এ আই জে সমান এ জে আই। এই ধরনের কেসে আমরা বলবো কি এটা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আর মুখ্য কর্ণ বরাবর তো আমরা হচ্ছে দাগ টানছি, এখানে এটা A11, তো এটাকে উল্টাই দিলে A11ই হয়। সো আলটিমেটলি ওইটা একটাই, এটার কোনো ঝামেলা নেই। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে এটা কেন প্রতিসম ম্যাট্রিক্স।
আচ্ছা, এবার চলো হচ্ছে একটা আমরা সমাধান করে ফেলি, যে এরকম একটা ম্যাট্রিক্স আছে আমাদের, এটা আমাদেরকে সলভ করতে হবে। তো এখন দেখো এইখানে তোমার হচ্ছে সব জায়গায় কি আছে বলতো, এইখানে তোমার হচ্ছে এক্স প্লাস ফোর আছে 3 5, এখানে এক্স প্লাস ফোর আছে 3 5, কিন্তু এইখানে এক্স প্লাস ওয়ান আছে। দেখে মনে হতে পারে ভাই কোশ্চেনে কি ভুল আছে, না কোশ্চেনে ভুল নাই আসলে, এখানে এক্স প্লাস ওয়ান থাকার জন্যই তোমার অঙ্কটা একটু ঝামেলা, নাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যেত, যে 3টা রোই আমরা যোগ করে দিতাম, তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে অঙ্ক কিন্তু খুব ইজি হয়ে যেত। এইখানে যেহেতু সেটা করা যাচ্ছে না, তো আমরা দেখো এটা হলো কলাম 1, এটা হলো কলাম 2, এটা হলো কলাম, যদি একটুখানি কেয়ারফুলি চিন্তা করো যে প্রথম কলাম থেকে আমি যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে কি আসে, এক্স প্লাস ওয়ান আসে। আবার তুমি যদি এইটা থেকে এটা বিয়োগ করো তাহলে দেখো কি আসতেছে, দেখো তো 3 থেকে এক্স মাইনাস ফোর বিয়োগ যাচ্ছে, তাও দেখো মাইনাস অফ এক্স প্লাস ওয়ান আসে। তো আমরা যদি কেয়ারফুল একটু চিন্তা করি যে সি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, তাহলে এটা যদি তুমি করো তাহলে দেখো কি আসতেছে, এখানে এক্স প্লাস ফোর থেকে তুমি 3 বাদ দিচ্ছ, তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়ান। আমি জানি তোমরা এখন একবারে লিখলে এটা বুঝতে পারবা। আবার দেখো 3 থেকে এক্স মাইনাস ফোর বাদ দিলে 3 মাইনাস এক্স মাইনাস ফোর, এটা যে এক্স প্লাস ফোর বাদ দিলে কত আসে, দেখো তো 3 মাইনাস এক্স মাইনাস ফোর, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান। তো আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে থাকবে একটা এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা একবারে লিখতেছি মাইনাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আর 5 থেকে 5 বাদ দিলে কত আসবে, 0। তাহলে একটা লাইনে দেখো আমরা সুন্দর একটা ডেটা পেয়ে গেছি। এখন তুমি চিন্তা করতে পারো ভাইয়া তাহলে আসেন আমরা সি টু থেকে সি থ্রি বাদ দিলে কি হয় একটু দেখি। তাহলে দেখো আমরা সি টু প্রাইম ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি এটা করতেছি। তো এখানে দেখো কি হচ্ছে, এই যে 3 মাইনাস 3 এটা হয়ে যাবে 0। তারপরে এক্স প্লাস ফোর থেকে 5 বাদ দিলে হবে এক্স মাইনাস ওয়ান। আবার 5 থেকে যখন এক্স প্লাস ওয়ান বাদ দিচ্ছ তাহলে দেখো 5 মাইনাস এক্স প্লাস ওয়ান, তাহলে আসতেছে 5 মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো কত আসতেছে, 5 থেকে এক্স প্লাস ওয়ান বাদ যাচ্ছে, আচ্ছা তাহলে এটা আসতেছে মাইনাস এক্স প্লাস ফোর, এরকম আসতেছে। সো আমাদের খুব একটা এখানে লাভ হচ্ছে না, আনটিল এখানে একটা জিরো আসছে, ঠিক আছে, একটা জিরো আসছে, অ্যাটলিস্ট ওইটাই হয়েছে, এছাড়া কোনো আসলে লাভ হচ্ছে না। তো যাই হোক, করতেও পারো নাও করতে পারো। তো আমরা এটা করলাম, তাও মনে করো যে এক্স মাইনাস ওয়ান আসছে, এই যে মাইনাস এক্স প্লাস ফোর আসছে, তাহলে মাইনাস এক্স প্লাস ফোর, তাই না, তাহলে লিখো যে মাইনাস এক্স প্লাস ফোর। আচ্ছা, আর বাকিটাকে নর্মালি রাখো 3 5 আর একটা আসছে এক্স প্লাস ফোর, থাকলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা অ্যাটলিস্ট এটা বলতে পারি যে এই কলাম থেকে আমরা এক্স প্লাস ওয়ান কমন নিতে পারি, মানে এখানে যদি একটা এক্স প্লাস ওয়ান কমন নাও তাহলে আলটিমেটলি কি হবে বলতো, এখানে হবে ওয়ান মাইনাস ওয়ান, একটা আসবে জিরো। এইটা পরেরটা না করলেও হয়তো আসলে, যে এইটা আমরা যেটা করলাম তোমরা চাইলে করতে পারো। দেখো এখন হচ্ছে জিরো এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস এক্স প্লাস ফোর, আর এটা হলো 3 5 আর একটা কি এক্স প্লাস ওয়ান। আচ্ছা, তো আমরা কি করছি, আমরা যেটা করছি এটা কিন্তু অবভিয়াসলি পাশে সাইড নোট দিবা, যে আমরা এখানে হচ্ছে সি ওয়ান প্রাইম, দেখো এখানে লিখি সি ওয়ান প্রাইম সি ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান, মানে সি ওয়ান কে আমরা প্রথম কলামটাকে আমরা কি করছি এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করে দিছি, তাহলে ওইটা থাকতেছে। আচ্ছা, তাহলে এটা কি আসতেছে বলতো, এরপরে দেখো আমরা কি বলতেছি। এখন দেখো তো এইখানে একটা ওয়ান আছে, ওকে, এখানে একটা মাইনাস ওয়ান আছে। সো আমরা যদি হচ্ছে এই কাজটা করি, যে দেখো তো এই রোটাতে এই রোর সাথে এই রোটা যদি যোগ করে দিই কোনো জায়গায়, তাহলে দেখো জিরো চলে আসবে আরেকটা। এই লাইনে অলরেডি একটা জিরো ছিল, এখানে একটা অলরেডি জিরো ছিল, আর এই দুইটা যোগ করলে কি আসবে, আরেকটা জিরো আসবে, তাহলে আমাদের হিসাবটা কি হবে, অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা এই সেকেন্ড এটা জিরো বানাই, বা তুমি চাইলে ফার্স্টটা জিরো বানাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা কোনটা জিরো বানাবো বলো তো, সেকেন্ডটা জিরো বানালে সুবিধা, সেকেন্ডটা জিরো বানাই, সেকেন্ডটা জিরো বানালে সুবিধা হয় কিনা দেখি। তো দেখো কি হচ্ছে, যে আমাদের এই যে আর টু প্রাইম ইজ ইকুয়াল টু আর টু প্লাস আর ওয়ান, ঠিক আছে। তো আমরা সেকেন্ড রো তে জিরো বানাচ্ছি আর কি, যে সেকেন্ড রো আর ফার্স্ট রো যোগ করে সেকেন্ড রোতে বসাচ্ছি। তো দেখো কি থাকতেছে এখানে, যে এক্স প্লাস ওয়ান, আর এখানে থাকতেছে হচ্ছে 1 0 3, তারপরে হচ্ছে 0, আর এটা যোগ করলে এক্স মাইনাস ওয়ানই থাকবে, এটা থাকতেছে 5 প্লাস 3 হচ্ছে 8 হবে, এটা 8, আর এখানে থাকতেছে 0, আর এখানে থাকতেছে মাইনাস এক্স প্লাস ফোর, আর একটা আসতেছে এক্স প্লাস ওয়ান, এটার ভ্যালু আসতেছে। ওকে, তো আমরা কিন্তু মাঝখানে একটা জিনিস ভুলে গেছি, যে এখানে ইকুয়াল টু ডান ইকুয়ালটা জিরো ছিল ডান পাশে, সো এখানে প্রত্যেকটা ডান পাশে একটা ইকুয়াল টু জিরো হবে, প্রত্যেকটা ডান পাশে একটা কি হবে, একটা ইকুয়াল টু জিরো হবে, এটা তোমার ইকুয়াল টু জিরো আসবে, আমরা সমাধান করতেছিলাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যদি তাই হয়, তাহলে দেখো এখানে 1 0 0 চলে আসছে, তার মানে এটা দেখলে আমরা কিন্তু খুব খুশি হয়ে যাই যে এটা হচ্ছে আমাদের 1 0 0 আসছে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে এইখানে এই যে প্রথম কলাম বরাবর বিস্তৃতি করি, সি ওয়ান বরাবর বিস্তৃতি করো, তাহলে কি আসবে, যেখানে আসবে এক্স প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে ওয়ান, ঠিক আছে, ওয়ান নিলে তোমার হচ্ছে এইটার রো আর কলাম বাদ,
তাহলে এখানে আসতেছে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান এরকম আসতেছে। আর যখন তুমি হচ্ছে এটা নিচ্ছ রো কলাম বাদ, আর এখানে আসতেছে মাইনাস এইট ইন্টু মাইনাস এক্স প্লাস ফোর, এরকম একটা ডেটা চলে আসতেছে, এরকম একটা ডেটা কিন্তু তোমার চলে আসতেছে। তাহলে আলটিমেটলি ইজ ইকুয়াল টু কত আসতেছে 0। আশা করি তোমরা বুঝতে পারছো কি করছে। আমি আবার একটু বলি যে এইখানে 1 0 0, তো জাস্ট 1টা নিলেই হবে, এই 0 0 আর নেওয়ার দরকার নেই। 1 নিলে 1 এর রো আর কলাম বাদ, এই দুইটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এই দুইটা গুণ করলে 8 ইন্টু এটা চলে আসবে। আচ্ছা, তাহলে এখন যদি তুমি এটা গুণ করো তাহলে থাকতেছে এক্স প্লাস 1, আর এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা মাইনাস 8 আর এক্স গুণ করলে প্লাস 8x, আর এখানে হচ্ছে কত বলো তো, এখানে আসতেছে হচ্ছে মাইনাস 32, এরকম চলে আসতেছে ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি দেখো কি থাকবে আমাদের কাছে, আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 33, তাই না, ইজ ইকুয়াল টু 0, এরকম চলে আসতেছে। বাকিটা মনে হয় তোমরা এমনি পারতা যে এক্স প্লাস 1, আর এটাকে আবার মিডিল টার্ম করতে হবে, তো 3 11 33 চলে আসে, এক্স স্কোয়ার মাইনাস কত প্লাস 11x মাইনাস 3x মাইনাস 33 ইজ ইকুয়াল টু 0। তো হোপফুলি ইকুয়াল টু 0 বোঝা যাচ্ছে ওইটা, সরি। তাহলে এখন দেখো কি আসতেছে এক্স প্লাস 1, আর এখানে থাকতেছে এক্স প্লাস 11, আর এখানে থাকতেছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে মাইনাস 1 মাইনাস 11 3, এটাই আনসার। মাইনাস 11 মাইনাস 1 আর একটা হচ্ছে তোমার 3, এটাই হচ্ছে মানে আনসার। একটু বড় ম্যাথ, একটু স্টেপ বাই স্টেপ করছি। পরীক্ষায় তোমরা কিভাবে এটা তাড়াতাড়ি করতে পারো, এখন অসুস্থ না। পরীক্ষায় এটা আমি অনেক যথেষ্ট কম মিনিমালিস্টিক করার চেষ্টা করছি জিনিসটাকে, মানে মিনিমাম লাইন লেখার চেষ্টা করছি। তো আলটিমেটলি তোমার হচ্ছে তোমরা কি করবো পরীক্ষা এরকম মিনিমাম লাইনে তুমি হচ্ছে যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে তত তোমার হচ্ছে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আমি যেরকম এগুলো দেখায় দেখায় লিখলাম, এরকম দেখানো তো তোমার কোনো দরকার নেই। ওকে, তো চলো আমরা পরবর্তীতে কি চলে যাচ্ছি। এরপরে আছে হচ্ছে আমাদের ভেক্টর, ঠিক আছে, এরপরে আছে আমাদের কি ভেক্টর। তো ভেক্টরে হচ্ছে তোমাদের কি কি আছে, ডট গুণফল, ক্রস গুণফল, ইউনিট ভেক্টর মানে একক ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টরের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, আর একটি ভেক্টর বরাবর অভিক্ষেপ আর উপাংশ নির্ণয়। সো আলটিমেটলি এইগুলোর কয়েকটা আমরা আবার বলতেছি যে এখানে যে টপিক লেখা থাকবে যে, কষ্ট নাই। সো আলটিমেটলি তোমরা একটু দেখে নিতে হবে নিজেদেরকে। চলো আমরা শুরু দেখি কি রাখছি এখানে, যে এই যে দুইটা ভেক্টর আছে, এই ভেক্টরটা আর এই করলে হচ্ছে আই মাইনাস জে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা গুণ করলে আমাদের কি আসতেছে আই মাইনাস জে, তো বের করতে হবে। তো আমরা যদি এইটাকে ক্রস প্রোডাক্ট করতে চাই, দেখো ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হয়, আই জে কে, আই জে কে, আর এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে তোমার এ 1, এটা কে যে ইয়া হবে ভেক্টর চিহ্ন হবে, এখানে আসতেছে 2 2 3 এরকম আসতেছে, তাই না। একটু বাজে দেখতে হয়ে গেছে, একটু ছোট করে নিই। আচ্ছা, তাহলে এখানে দেখো কি আসবে, এটার ভ্যালুটা আসতেছে হচ্ছে আই মাইনাস জে, এরকম দেয়া আছে বইতে, হ্যাঁ। তাহলে আমরা যদি এই কাজটা করে দেখি, দেখো তো যখন আমরা আই নিচ্ছি আয়ের রো আর কলাম বাদ, তাহলে আসতেছে 3b মাইনাস 2। আচ্ছা, মাইনাস জে যখন নিচ্ছ তখন তার রো কলাম বাদ, তাহলে আসতেছে 3a মাইনাস 2। আচ্ছা, প্লাস কে যখন নিচ্ছ, কে রো কলাম বাদ, কে রো আর কলাম বাদ, তাহলে আসতেছে 2a মাইনাস 2b, এটার ভ্যালুটা আসতেছে আই মাইনাস জে। সো এই দুইটা জিনিস যেহেতু সমান, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এটা আমরা যখন সহগ সমীকৃত করি, ঠিক আছে, সহগ সমীকৃত করি, তাহলে এইখানে 3b মাইনাস 2 এটা তোমার এখানে আই এর সহগের সমান হবে, মানে কি 3b মাইনাস 2 এর ভ্যালুটা হয়ে যাবে 1। তাহলে এইখানে 3b এর ভ্যালুটা হয়ে যাবে তোমার 3, বা b এর ভ্যালুটা চলে আসবে তোমার 1, তাহলে এটা পাইলাম। আবার খেয়াল করো যে এইখানে মাইনাস জে আছে, এখানেও মাইনাস জে আছে, সো আমাদের জাস্ট কোএফিশিয়েন্টটা নিলেই হবে যে 3a মাইনাস 2 এর ভ্যালুটা কত, 3a মাইনাস 2 এর ভ্যালুটা এখানে কোএফিশিয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে, মানে আসলে মাইনাস 1, তাহলে এখানেও মাইনাস আসে। বা তুমি যদি তোমার যদি ডাউট থাকে এটা করতে পারো যে মাইনাস 3a মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত মাইনাস 1, যে এখানে যে শকটা হচ্ছে মাইনাস 3a মাইনাস 2, এখানে যে শকটা হচ্ছে মাইনাস 1, তাহলে এখান থেকেও দেখো যে 3a ইজ ইকুয়াল টু আসতেছে 3, তাহলে এর ভ্যালুটা এখান থেকে কত আসতেছে 1। আচ্ছা, আর 3 নাম্বার কেসটা থেকে দেখো এভাবে বলা যায় যে দেখো এখানে আমরা কি পাইছি, আসলে এ আর বি কিন্তু সমান পাইছি। তো দেখো এখানে কি আছে 2a মাইনাস 2b, বাট এখানে কোনো কে নাই, তো এখানে আমরা চিন্তা করতে পারি একটা 0 আছে, 0 কে আছে। সো আলটিমেটলি তুমি বলতে পারো যে এইখানে কে এর সহগ এখানে কে এর সহগের সমান, তাহলে 2a মাইনাস 2b এর ভ্যালুটা হয়ে যাবে 0। তার মানে এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে দেখবা চলে আসবে a ইজ ইকুয়াল টু b, যেটা কিন্তু আমরা এখানে অলরেডি দেখছি যে এর ভ্যালু 1, আবার কি b এর ভ্যালুটা 1। তাহলে a আর b এর মান নির্ণয় করো, তাহলে অ্যানসারটা কি আসলো যে a সমান b সমান কত 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে পরেরটাতে আমরা চলে যাই। আচ্ছা, এই ভেক্টরটা অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তো
তো একটা ভেক্টর অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে এটা বের করার শর্টকাট আমরা একটা শিখেছিলাম তোমাদেরকে, মনে আছে কিনা আমি জানি না। যে হচ্ছে মনে করে এ একটা ভেক্টর আছে, ঠিক আছে, এ একটা ভেক্টর আছে, এটা মনে করে এরকম যে এ এক্স আই প্লাস কি এ ওয়াই জে প্লাস কি বলতো প্লাস হচ্ছে এ জেড কে। তো এটা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে মনে করো আলফা, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ তোমার যদি আলফা হয়, তো আলফাটাকে বের করার সিস্টেম হচ্ছে আলফা হলো cos ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই এ, এটা করলেই হয়, ঠিক আছে। এ এর মান মানে এ মানে কি এ এর মান, এ ভেক্টরের মান মানে হচ্ছে তোমার এ, এরকম ভাবে লিখতেছি আমরা, এটা হচ্ছে রুট ওভার কত এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড স্কোয়ার, ওকে। তো cos ইনভার্স এ এক্স বাই এ, তো এক্স অক্ষের সাথে করলে শুধুমাত্র কি এক্স এর পার্টটা আসে, তো ওয়াই অক্ষের সাথে করলে আমরা কি লিখতে পারতেছি, যদি বিটা হয় এটা হলো cos ইনভার্স কি আসে এ ওয়াই বাই এ। আবার যদি তোমার জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি গামা হয়, এটা হলো cos ইনভার্স তোমার হচ্ছে এ জেড বাই এ। এটা খুব ইজিলি কিন্তু বের করা যায়। তোমরা হচ্ছে এটা কই থেকে আসে, প্রথমটা যদি জাস্ট একটা একটু আমি তোমাদেরকে একটু দেখাই দিই, মনে করাই দিই যে তোমার এক্স অক্ষের সাথে আমরা যদি একটা একক ভেক্টর চিন্তা করি আই, তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের কিরকম হবে বলতো, এ ডট আই সমান কি আসবে বলতো এ আই cos আলফা, এর মান, এর মান মানে শুধু এ লেখা যায়, আই এর মান, ঠিক আছে, ইনটু কি cos আলফা। তো এইটা যখন করতেছো এর সাথে যখন আই কে ডট প্রোডাক্ট করতেছো, মানে এর সাথে যদি আই কে শুধু ডট প্রোডাক্ট করো, তাহলে আই এর যে কোএফিশিয়েন্ট আছে এখানে 1, সেটার সাথে ax গুণ হবে। সো আলটিমেটলি কি থাকবে এখানে, এটা হবে ax ইনটু কত ইনটু 1, আর এখানে এর মান আই এর মান তো 1 আর থাকতেছে cos আলফা। তাহলে এখান থেকে দেখো কি লেখা যাবে যে cos আলফার মানটা তোমার হচ্ছে ax বাই হচ্ছে a। এখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো যে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ax বাই a। সো এটা আশা করি তোমরা বুঝতে পারবা। এখান থেকে আমাদের দেখো কি কি উৎপন্ন করতে বলছে, যে দেখাতে বলছে যে অক্ষত্রয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে। তাহলে আলফার মানটা তুমি যদি বের করতে চাও, আগে আর এর মানটা বের করে নিই, চলো রুট ওভার এটা সহগ হচ্ছে 1, সো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে রুট 3, তাহলে আর এর মান আসছে রুট 3। তাহলে আলফার মান cos ইনভার্স এখানে x এর সহগ হচ্ছে 1 আর এখানে আর এর মানটা হচ্ছে রুট 3। তাহলে x অক্ষের সাথে কোণটা হচ্ছে cos ইনভার্স 1 বাই রুট 3, y অক্ষের সাথে কোণটা কত হবে cos ইনভার্স এখানে y j এর সহগ কত, j এর সহগটা হচ্ছে 1 আর r এর মানটা হচ্ছে রুট 3। আবার z অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, z অক্ষের সাথে উৎপন্ন কোণ করো এখানে k এর সহগ হচ্ছে 1, তাহলে cos ইনভার্স 1 বাই রুট 3 একবারে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি কি পাইলাম যে তিনটাই কিন্তু আমাদের সমান আসছে, অতএব হচ্ছে আলফা সমান বিটা সমান কত গামা। এটাই তোমাকে দেখাতে বলছে কোশ্চেনে যে অক্ষত্রয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে। ওকে ডান। এখন চিন্তা করো পরেরটাতে চলে যাচ্ছি, যে এইখানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তিনটা ভেক্টর যোগ করে কি আসছে নাল ভেক্টর চলে আসছে, মানে লব্ধিটা শূন্য, মানে তিনটা ভেক্টর সাম্যাবস্থা সৃষ্টি করছে। তো এটা আসলে আমাদের বেসিক্যালি আসলে ইয়ার ম্যাথ, তোমার হচ্ছে স্থিতিবিদ্যার ম্যাথ। তো এখানে জাস্ট একটা ম্যাথটা ভেক্টরের মতো বলে এখানে দেয়া হয়েছে, যে এখানে মনে করো একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর আছে কি বি, আর আরেকটা ভেক্টর কত আছে, আরেকটা ভেক্টর হচ্ছে তোমার সি, ভেক্টর হচ্ছে তোমার সি। ওকে, সো আলটিমেটলি তোমার এই তিনটা ভেক্টর একটা বিন্দুতে কাজ করে সাম্যাবস্থা সৃষ্টি করছে, মানে লব্ধিটা হচ্ছে শূন্য। তাহলে যদি তাই হইতে হয়, তার মানে এ আর বি যেটা আছে, এই যে এ আর বি যেটা আছে, এই দুইটার লব্ধির যে মানটা হইতে হবে, এটা কিন্তু অবশ্যই কি হবে, এটা অবশ্যই তোমার হচ্ছে সি এর সমান এবং বিপরীতমুখী হইতে হবে। কেন, কারণ এ আর বি এই দুইটা ভেক্টর মিলে যে একটা ভেক্টর বানাবে সেটা হচ্ছে তোমার তাদের লব্ধি। এই লব্ধির মানটা যদি সি এর সমান এবং বিপরীতমুখী না হয়, তাহলে সি দিয়ে কিন্তু এটাকে নিউট্রালাইজ করা যাবে না। বা তোমরা যদি বাচ্চাদের মতো করে চিন্তা করতে চাও, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু চিন্তা করতে পারো মাইনাস সি, এই ইকুয়েশনটা থেকে যে এ আর বি এর লব্ধির মানটা কি হবে সি এর সমান এবং বিপরীতমুখী, এইভাবে চিন্তা করা যায়। বাট তুমি যদি ইকুয়েশন থেকে না চিন্তা করে জাস্ট বাংলা নিয়মে চিন্তা করো, যে এই দুইটা ভেক্টরের যে লব্ধি ভেক্টরটা হবে সেটা যদি আমার এটার বিপরীতমুখী এবং সমান না হয়, তাহলে কিন্তু সি ভেক্টর দিয়ে এটাকে নিষ্ক্রিয়, এ আর বি কে কিন্তু নিষ্ক্রিয় করা যাবে না। মানে যখন এ আর বি এর লব্ধিটা তুমি নিচ্ছ, তখন এই দুইটা ভেক্টর মিলে একটা ভেক্টর হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটার যে লব্ধির মানটা, এটা অবশ্যই কি তৃতীয় ভেক্টরের সমান এবং কি হইতে হবে বিপরীতমুখী হইতে হবে, তাহলেই কিন্তু এ আর বি সি ভেক্টরটা দিয়ে এ আর বি কে নিষ্ক্রিয় করা যাবে। ওকে, তাহলে এখন তুমি যদি তাই চিন্তা করো, অনুরূপ ভাবে তুমি যদি চিন্তা করতে যে বি আর সি এর লব্ধির মানটা কার সমান হইতে হবে, অবভিয়াসলি তোমার হচ্ছে এই যে এ ভেক্টরের সমান এবং বিপরীতমুখী হইতে হবে। ঠিক আছে, একটু ছোট এ ভেক্টরটা, তো আমরা ছোট হইলাম। আচ্ছা, আবার কি আছে বলতো, আবার এই যে এ আর সি এর লব্ধির মানটা কার সমান এবং বিপরীতমুখী হইতে হবে, এ আর সি এর লব্ধির মানটা কিন্তু আমার অনুরূপ ভাবে বি এর সমান এবং কি হইতে হবে বিপরীতমুখী হইতে হবে। আমাদের বি এর
সমান এবং কি হইতে হবে, বিপরীতমুখী হইতে হবে। তো আমাদের লাগবে আসলে কি, আমাদের লাগবে হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করা। তো এই যে ইনফরমেশনটা দিলাম এটা আমাদের এই কোণের জন্য কাজে লাগে। কেন? কারণ এ আর বি এর ভিতর মধ্যবর্তী কোণটা যদি আলফা হয় তাহলে এইটা তুমি চিন্তা করতে পারো যে এ আর বি দুইটা ভেক্টর, তাহলে লব্ধির মানটা হচ্ছে তোমার সি। তাহলে তুমি চিন্তা করতে পারো যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এটা কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। তাহলে আলটিমেটলি দেখো এর মানও দেয়া আছে, বি এর মানও দেয়া আছে, সি এর মানও দেয়া আছে। তো সবগুলা বসায় দাও। সি এর মানটা কত? সি এর মানটা হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কি আসবে, cos আলফা। তো এখান থেকে cos আলফার মানটা যদি তুমি বের করো তাহলে দেখবা চলে আসছে কত, 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 7। তো 49, আমি একবারে লিখে দিই, এটা হাফ চলে আসবে। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে আলফার ভ্যালুটা চলে আসবে হচ্ছে 60 ডিগ্রি, কারণ cos 60 এর মান কত, হাফ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এ আর বি এর মধ্যবর্তী কোণটা বের করে ফেলতে পারলাম। তোমাকে যদি বলতো যে বি আর সি এর মধ্যবর্তী কোণটা বের করে, এটা যদি বিটা হয়, বিটা যদি বের করতে বলতো তাহলে কি করতা, যে বি আর সি এর লব্ধির মানটা হচ্ছে তোমার এর সমান এবং বিপরীতমুখী। তাহলে তোমরা এটা লিখতে পারতা যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটার ভ্যালুটা কত, এটা হলো তোমার এ স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে কিন্তু আমাদের সবগুলা বি সি এ জানা আছে, আমাদের শুধু বিটার মানটা চলে আসতো। আবার যদি তোমাকে বলতো এ আর সি এর মধ্যবর্তী কোণ বের করো, তুমি গামা নাম দিলা, তাহলে লিখতে পারতা কি, যে এ আর সি এর লব্ধির মানটা হচ্ছে বি এর সমান। তাহলে আলটিমেটলি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ca cos গামা, এটার ভ্যালুটা হচ্ছে কার সমান, লব্ধি হচ্ছে বি এর সমান। তো এখান থেকে তুমি এটাও বের করতে পারতা। তো তোমার যে অ্যাঙ্গেলটা বলবে সেটাই বের করতে পারবা ইজিলি। জাস্ট তোমার তিনটা ভেক্টরের মান যদি জানা থাকে এবং তিনটা যদি একটা বিন্দুতে কাজ করে সাম্যাবস্থা সৃষ্টি করে, তখন হচ্ছে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। এখন তোমরা মানে ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করো যে ভাইয়া সাম্যাবস্থা সৃষ্টি না করলে তখন কি হবে, তখন এই অঙ্কটা করা যাবে না এই প্রসেসটা দিয়ে। ঠিক আছে, এই অঙ্কটা স্পেসিফিক্যালি তোমার এই ডাটার জন্য দেয়া আছে। অন্য কোনো কেস থাকলে সেটা তোমাকে ওই কেসের ডাটাটা তোমাকে দেয়া থাকতে হবে। তো এই কেসের জন্য স্পেসিফিক্যালি এইভাবে করা যাবে। ঠিক আছে, সাম্যাবস্থায় থাকলে কি হবে, তো এই সাম্যাবস্থায় না থাকলে এইভাবে করা যাবে না, তখন অন্য কোনো ডাটা তোমাকে দেওয়া থাকবে, সেই ডাটা তোমাকে ইউজ করতে হবে। তো সাম্যাবস্থায় নাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, তারপরে তোমাকে বললো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। সো আলটিমেটলি ওই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি এইভাবে করা যাবে না, কারণ সাম্যাবস্থায় নাই। এই কন্ডিশনটা অনলি অ্যাপ্লিকেবল কখন, যখন তিনটা একটা বিন্দুতে কাজ করে সাম্যাবস্থা সৃষ্টি করে বা লব্ধির মানটা শূন্য হয়। ওকে, এখন চলো পরবর্তীটা চলে যাচ্ছি। এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবা, যে হচ্ছে বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের উপাংশ ডাব্লিউ নির্ণয় করো, অতঃপর ডাব্লিউ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তো এই অঙ্কটা হুবহু এক্স্যাক্টলি এই ম্যাথটা হয়তো আমরা ক্লাসে করাই নাই, মানে উদ্ভাসের ক্লাসগুলোতে, তবে আমি যেগুলোতে নিছিলাম সেহেতু ওইখানে যে একটা ডেটা ছিল যেটা, সেটা দিয়ে আমি হচ্ছে লম্ব দিকে উপাংশ বা অভিক্ষেপ বের করা কিন্তু দেখাই দিছিলাম, তোমার যদি মনে থাকে। তো দেখো জাস্ট একটা জিনিস তোমাদের মনে করাই দিই, জিনিসটা যে কি হচ্ছে, এর আগের স্লাইড একটু দেখাই দিই, জাস্ট একটু মনে করাই দিচ্ছি ডাটাটা। হ্যাঁ, এটা কিন্তু বেশি ভেজাল করবো না, প্রমাণ করবো না, আমরা প্রমাণ কিন্তু আমরা ক্লাসের মধ্যে করাইছি। তো এখানে জাস্ট কি করতেছি, আমরা জাস্ট মনে করাই দিচ্ছি। এটা মনে করো এ ভেক্টর, আর এইখানে আসছে আমাদের কি, এখানে আসছে হচ্ছে আমাদের বি ভেক্টর মনে করো। ওকে, তো আমরা যদি হচ্ছে বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব টানি, লম্ব টানলাম, এটা হচ্ছে লম্ব। তাহলে এই যে তোমার আমরা যদি নাম দেই ও এ বি, ওকে, ও এ বি নাম, আচ্ছা ও এ বি থাক, সমস্যা নাই, নাকি অন্য কিছু নাম দিব, অন্য কিছু নাম দেই, এ বি যেহেতু অলরেডি আছে, পি আর কিউ, ও পি কিউ, ওকে, ও পি কিউ। আচ্ছা, তো দেখো এই যে তোমার এইটা যদি আঁকো, এইটা যদি তুমি আঁকো, লম্বটা যদি আঁকো, তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি লম্ব অভিক্ষেপ, তাই না? এই ওপিটাকে বলতেছি লম্ব অভিক্ষেপ। ওকে, লম্ব অভিক্ষেপ, বা এটাকে আমরা শুধুমাত্র এখন কি বলবো, অভিক্ষেপ। সো আলটিমেটলি এইটা হচ্ছে তোমার ওপি, এই ওপি যে মান, এটাকে আমরা বলি হচ্ছে তোমার এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ। সো আলটিমেটলি দেখো এটা কারণ কি, কারণ হচ্ছে দিকটা দেখো, এই যে ওপিটা কোন বরাবর আছে, এর দিকে আছে, এবং এইটা হচ্ছে কার ছায়া, বি এর ছায়া। সো বি এর ছায়া মানে হচ্ছে এর উপরে বি এর ছায়া, বা এর উপরে বি এর অভিক্ষেপটা আমরা বলতেছি হচ্ছে ওপি। তো এটা আমরা কিভাবে বের করি জানি, সূত্রটা কি ছিল, যে এ ডট বি ডিভাইড বাই জে ভেক্টরের দিকে তার মান দিয়ে ভাগ। সো এ ডট বি ডিভাইড বাই জে ভেক্টরের দিকে, এর দিকে, তাহলে এর মান দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো কি এ ভেক্টর বরাবর, এ বরাবর, ঠিক আছে, বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ। তাহলে এ ডট বি যে ভেক্টর বরাবর তার মান দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, আর এই ওপি যে জিনিসটা আছে, ওপি যে জিনিসটা আছে, এটা হলো এর দিকে, ওপি যে ভেক্টরটা আছে, জিনিসটা বলা উচিত না, ওপি ভেক্টরটা হচ্ছে, ওপি বলছে এ বরাবর, এ বরাবর বা এ ভেক্টরের দিকে বি এর উপাংশ বা অংশক।
ঠিক আছে, উপাংশ বলা যায় বা অংশক বলা যায়, এটা আমাদের কি, এটা হলো ওপি ভেক্টরটা। ওকে, ওপি ভেক্টরটা হচ্ছে তোমার উপাংশ। সো ওপি যদি আমাদের উপাংশ হয়, তাহলে ওপি উপাংশ কিভাবে বের করে, যে অভিক্ষেপের সাথে তোমার, চিন্তা করো অভিক্ষেপ মানে এটার মানের সাথে একটা ভেক্টর বের করো, যে এই ভেক্টরের মান হচ্ছে ওপি, আর সেটা কোন বরাবর আছে, এ আছে, তাহলে এ বরাবর, তাহলে এর একটা একক ভেক্টর গুণ করে দিতে হবে। তো তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া ওপির মানটা তো আপনি বলছেন যে এ ডট বি ডিভাইড বাই যে ভেক্টরের দিকে তার মান দিয়ে ভাগ, আর তার সাথে এই যে ভেক্টরের দিকে তার একক ভেক্টর দিয়ে গুণ, তাহলে এ ভেক্টরের দিকে মানে এর একক ভেক্টর দিয়ে তোমাকে আবার কি করতে হবে, গুণ করতে হবে। কি করছি আমরা, যে ওপি ভেক্টরটা কিভাবে বের করলাম, যে ওর মান এবং ওইটা কোন দিকে আছে, ওইটা যেহেতু এর দিকে আছে, তাহলে মানকে যদি একটা একক ভেক্টর দিয়ে গুণ করো, তাহলে কিন্তু ভেক্টরটা, অরিজিনাল ভেক্টরটা পাওয়া যায়। সো তুমি চিন্তা করতে পারো ভাইয়া ওপির মানটা তো একটু আগে বের করছেন, যে হচ্ছে এ ডট বি, এ যে ভেক্টরের দিকে তার মান দিয়ে ভাগ, এটা হইলো। আর এই ভেক্টরের দিকে একক ভেক্টর কিভাবে বের করবা, যে এ কে এর ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। এখন জিনিসটা আমরা সবসময় মিস করি, যে তাহলে এই কিউপিটা কি জিনিস, কিউপি ভেক্টরটা কি জিনিস। কিউপি ভেক্টরটা হচ্ছে তোমার কি বলতো, তোমার এটা হইলো, এইটা যদি এর দিকে বি এর উপাংশ হয়, এই লাল কালার যেটা আমরা আঁকছি, এই যে ওপিটা, ঠিক আছে, এইটা কিন্তু এই যে কিউপি যেটা আছে, কিউপিটা কিন্তু এর লম্ব দিকে, এর লম্ব দিকে আমাদের বি এর উপাংশ। ওকে, এর লম্ব দিকে আমাদের বি এর উপাংশ। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো যে এই যে বি ভেক্টর যেটা আছে না আমাদের, বি ভেক্টরটাকে আমরা এরকম চিন্তা করতে পারি না, যে ওপি ভেক্টর প্লাস হচ্ছে কিউপি ভেক্টর। ওকে, এপি ভেক্টর প্লাস কিউপি ভেক্টর। তো আমাদের লাগবে আসলে কিউপিটা এখন। তো কিউপিটা যদি আমরা বের করতে চাই, এটা কিভাবে বের করবো, বি ভেক্টর থেকে ওপি ভেক্টরটা বাদ দিতে হবে। সো এ বরাবর, এ এর লম্ব বরাবর, এ এর লম্ব বরাবর, লম্ব বরাবর বি এর উপাংশ যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, উপাংশ যদি আমরা বের করতে চাই, সেটা কি হবে, দেখো আমাদের বি ভেক্টর থেকে আমাদের এই যে ওপি ভেক্টরটাকে বাদ দিয়ে দিতে হবে, আমাদেরকে ওপি ভেক্টরটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে এই বি ভেক্টর থেকে এই পুরো জিনিসটা আমাদেরকে বাদ চলে যাবে। ওপি কি ছিল, ওপি ছিল হচ্ছে এর দিকে উপাংশ, এর দিকে অভিক্ষেপ, ঠিক আছে। তো এর দিকে অভিক্ষেপটা যদি তুমি বি থেকে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার বি এর, এ এর লম্ব দিকে বি এর উপাংশটা তুমি পেয়ে যাচ্ছ, এই যে এই উপাংশটা। বা এটা আমি ব্লু কালার দিয়ে দেখাই, যে তোমার এই উপাংশটা কি, এই উপাংশটা হচ্ছে আমাদের এর লম্ব দিকে উপাংশ। তো কিভাবে, যে ওপি ভেক্টর আর হচ্ছে কিউ, এবং অঙ্কে পি কিউ ভেক্টর। আচ্ছা আমি মনে হয় ভুল লিখছি এখানে, কিউপি না, পি কিউ হবে, মানে পড়ালেখা কমাইছে এটা পি তো কিউ হবে, কমাই সরি, ঠিক আছে, এটা পি কিউ হবে। যাই হোক, তো এখানে কি আসতেছে, যে বি ভেক্টরটা কিভাবে লেখা যায়, ওপি প্লাস পি কিউ। তো পি কিউটা হচ্ছে এ এর লম্ব দিকে বি এর উপাংশ। তো কিভাবে বের করতে পারবো পি কিউটা, পি কিউটা হচ্ছে, দেখো তোমার যদি জাস্ট এই যে এই ওপিটাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার বি থেকে তোমার হচ্ছে ওপি বাদ দিলেই হয়ে যাচ্ছে। তার মানে যে ভেক্টরের উপাংশ, তার থেকে তোমার হচ্ছে কি, এই এ ভেক্টরের দিকে যে উপাংশটা ছিল, এটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। ওকে, বা তুমি সূত্র বানাইতে পারো চাইলে, যে বি ভেক্টর মাইনাস ওপিটা কিভাবে বের করছিলাম, যে এ ডট বি ডিভাইডেড বাই যে ভেক্টরের দিকে তার মান দিয়ে ভাগ, আর যে ভেক্টরের দিকে তার একটা একক ভেক্টর দিয়ে গুণ, এটা সূত্র বানাইতে পারো, ঠিক আছে। বাট তার থেকে আমার কাছে মনে হয় এভাবে একটু বুঝে বুঝে করলে তোমার কাছে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের উপাংশ বের করো, বরাবর ঠিক যাবে আছে, নিচে অতঃপর হুম? ডাব্লু ভেক্টরের উপর এর অভিক্ষেপ বের করো। কি গো? মানে খুবই ভেজাল কিছু বরাবর নাই, একটু যাবে চিন্তা করে নিচে। দেখো। এইটা যদি, এইটা, সরি, এটা উপরে, এ উপরে, বি নিচে, এটা মনে করো আমাদের বি ভেক্টর। ওকে, এটা মনে করো আমাদের এ বি উপরে। ভেক্টর, আর এইখানে কোনো জায়গায় আমাদের এ ভেক্টর আছে, মানে কোনো জায়গায় আমাদের কি আছে, এ ভেক্টরটা আছে। তাহলে আমাদের কি লাগবে, আমরা যদি এখান থেকে একটা লম্ব টানতাম, আমরা নাম দিছিলাম আগের বার ও, এটা নাম দিছিলাম পি, এটা নাম দিছিলাম কিউ। তাহলে এইটা হলো ওপি ভেক্টর, এটা হলো বি এর দিকে, বি এর দিকে তোমার কার উপাংশ, এর উপাংশ। আর তোমার এই যে কিউপি ভেক্টর যেটা আছে, কিউপি ভেক্টর, আমি এটা ভায়োলেট কালার দিয়ে দেখাই, এরকম কিউপি ভেক্টর যেটা পি কিউ ভেক্টর আছে, আমি বারবার কিউপি বলতেছি, পি কিউ যে ভেক্টরটা আছে, পি কিউ ভেক্টরটা কি, পি কিউ ভেক্টরটা হচ্ছে তোমার বি এর লম্ব দিকে এর উপাংশ। তো এইটাকে ওরা নাম দিচ্ছে হচ্ছে ডাব্লিউ, এটাকে ওরা নাম দিচ্ছে কি, এটাকে ওরা নাম দিচ্ছে হচ্ছে ডাব্লিউ। ওকে, তো তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে ভাইয়া, তাহলে আসলে আমরা অঙ্কটা করতে চাই। দেখেন এটা কি হবে, এটা হবে হচ্ছে, আপনি একটু আগে দেখাইছেন যে ডাব্লুটা হবে হচ্ছে আপনার এই যে এ ভেক্টরটা থেকে, এই যে যার উপাংশ, এর উপাংশ যেহেতু এ ভেক্টরটা থেকে, আপনাকে এই বি এর দিকে উপাংশটা বাদ দিতে হবে, ওপিটা বাদ দিতে হবে। ওকে, কেন, এই যে তোমার এটা কি, এটা হলো বি এর দিকে এর উপাংশ, আর এটা হলো বি এর লম্ব দিকে এর উপাংশ। So এই দুইটা যোগ করলে এর সমান হবে। তাহলে এ থেকে যদি এই ভেক্টরটা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু ডাব্লুটা পাওয়া যাচ্ছে। তো এ ভেক্টর তো আমাদের তো জানাই আছে। আর ওপি ভেক্টরটা কিভাবে বের করবা,
ওপিটা কি? ওপিটা হচ্ছে বি এর দিকে এ রূপাংশ। তাহলে কি করতে হবে? এ ডট বি যে ভেক্টরের দিকে তার মান দিয়ে ভাগ, আর যে ভেক্টরের দিকে তার একটা একক ভেক্টর দিয়ে গুণ। এটা হলো আমাদের সূত্র। সো হোপফুলি আমাদের অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে। তো আমরা প্রথমে চলো এ ডট বি বের করে ফেলি। এ ডট বি যদি বের করো তাহলে আসবে হচ্ছে তোমার 2 ইন্টু -1, তাই না? 2 ইন্টু -1 তাহলে আসতেছে -2, 4 ইন্টু 1 -4 ইন্টু 1 তার মানে +4, আর 3 ইন্টু 2 তাহলে কত আসতেছে? 3 আর 2 আসতেছে 6, 3 দুগুণ 6। সো হোপফুলি এটা হয়েছে যে 2 আর -1 -2, 4 আর 1 হ্যাঁ -4 -1 তো 4, আর 3 দুগুণ 6। ওকে, 6 আর 4 10 থেকে 2 বাদ দিলে থাকে 8। তাহলে এ ডট বি এর ভ্যালু আসতেছে 8। আচ্ছা, যদি ভুল না করে থাকি, ভুল করলে তোমরা দেখে নিও, ওটা জাস্ট মানের মানে ক্যালকুলেশন ভুল হতে পারে, বাট অঙ্কও ভুল হবে না আর কি, আশা করি। মানে প্রসেসটা ঠিক থাকবে। 2 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার। সো তোমরা যদি এটা হিসাব করো তোমাদের কত আসবে? √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে আসবে √29। সো বি এর ভ্যালুটা আসতেছে √29। তাহলে তুমি যদি বা চিন্তা করো যে এখানে কি আছে, যে আমাদের এ ভেক্টরটা কি ছিল? এ ভেক্টর ছিল এইটা, যে -i - j +2k, এটা ছিল আমাদের এ ভেক্টর। এবং তার থেকে আমাকে কি দিতে হবে বলতো? এই যে এইটা হলো তোমার 8, আর এখানে বি ভেক্টরের মান ছিল √29। সো এটা √29 ইন্টু √29, সো দুইটা গুণ করলে আসবে তোমার হচ্ছে শুধু 29। এই যে এইটা √29, এটাও √29, সো গুণ করে একবার লিখে দিছি। এখন জাস্ট বি এর মানটা বসাইতে হবে। সো বি এর মানটা এখানে বসাই দাও তো। বি কই আছে? যে 2i -4j + 3k, এটা হলো তোমার কি? এটা হলো ডাব্লুর মান। সো ডাব্লুর মানটা আমরা যদি এখন হিসাবটা করি, -1 -16/29, এখানে আসবে হচ্ছে -45/29i, -45/29i, ফাইন। -1 এর সাথে -1 প্লাস হচ্ছে তোমার কত আসতেছে? 32/29, তাই না? 32/29, তাহলে আসতেছে মাইনাসটা প্লাস 3/29j, আর হচ্ছে প্লাস 2 এর সাথে গুণ বিয়োগ হচ্ছে 24/29, তাহলে এটা আসতেছে 34/29। সো 34/29 কে, এটা আসতেছে তোমার কিসের মান? এটা আসতেছে তোমার ডাব্লিউর মান। প্রথম পার্টটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটা একটা আনসার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার, যদি কোনো রকম ক্যালকুলেশন মিস্টেক না হয়ে থাকে। সো দ্যাট শুড বি ওয়ান অফ দ্য আনসার্স। ওকে, তো এটা আশা করি 45/29, 3/29, 34/29। ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, এখন আমাদের কি লাগবে? ডাব্লু ভেক্টর বরাবর এর উপাংশ নির্ণয় করো, মানে অভিক্ষেপ নির্ণয় করো। সো ডাব্লু বরাবর এর অভিক্ষেপ কিভাবে বের করবে? ডাব্লিউ বরাবর এ এর অভিক্ষেপ। ঠিক আছে, ডাব্লিউ বরাবর এর অভিক্ষেপ। সো তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া সূত্র কি ছিল? সূত্র ছিল ভাইয়া ডাব্লিউ ডট এ, বা যে ভেক্টর বরাবর ডাব্লিউ বরাবর যেহেতু ডাব্লিউর মান দিয়ে আবার আপনি ভাগ করে দেন। ঠিক আছে, তো ডাব্লিউ ডট এ ডিভাইডেড বাই যদি তুমি করো, তাহলে তোমার দেখবে যে এরকম একটা রেজাল্ট আসতেছে, অনেক বাজে দেখতে। তো আমি আসলে এটা করতে চাচ্ছি না। করলে তোমরা হচ্ছে বাসায় একটু করে নিও এটা, যে ডাব্লিউ, আর এখানে যে ডাব্লিউ আছে আর এখানে তোমার এ দেয়া আছে, তাই না? তাহলে দেখো উপরে আসবে, আমি দেখাই দিই একটু, 45/29 প্লাস হয়ে যাবে, আর এটা হবে -3/29, আর প্লাস হবে হচ্ছে 34 দুগুণ তোমার হচ্ছে এখানে তোমার কি আসতেছে 34 গুণ 2, তাই না? তাহলে 68/29, তাই না? তাহলে 68/29 আর ডিভাইড বাই ডাব্লুর মান। ডাব্লুর মানটা খুবই বাজে, √45/29 স্কোয়ার প্লাস হচ্ছে 3/29 স্কোয়ার, আর আরেকটা আসবে কত? আরেকটা আসবে 34 বাই কত বলতো 29 স্কোয়ার, এইটা চলে আসবে। সো এটা চলে আসলে তুমি জাস্ট হিসাব নিকাশ করো। হিসাব নিকাশ করলে এটা মনে হয় কত আসে বলতো? তোমার হচ্ছে এটা মোস্ট প্রবাবলি √110/29 আসে, 110/29 আসে সামহাও। সো আলটিমেটলি এটা চলে আসবে। তো এইটা আমাদের আনসার। ভালো কথা, এটা আমরা নর্মালি করলাম। জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলতে চাই আমি, যে দেখো এইটা ছিল আমাদের ডাব্লিউ, তাই না? এটা ছিল আমাদের ডাব্লিউ, এই যে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, ফাইন। আর এইটা হইলো তোমার ছিল এ, এই ভেক্টরটা ছিল কি আমার এ, তাই তো? এই ভেক্টরটা ছিল হচ্ছে আমার এ। তো আমরা যদি ডাব্লিউ বরাবর এ রূপাংশটা বের করতে চাই, তুমি যদি একটু চিন্তা করে দেখো, ভালো করে চিন্তা করে দেখো, আমরা এটা মনে করো আমার এ, এইভাবে চিন্তা করো, এইটা হলো আমার এ। ওকে, এই ভেক্টরটা আমার এ, এটা এ হওয়া মানে এটা এ, একই কথা। সো এ থেকে ডাব্লুর উপর আমাকে কি আঁকতে হবে? একটা লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব অভিক্ষেপ যেটা, সেটাই কিন্তু ডাব্লু বরাবর এর উপাংশ। ও এটাই। সো আলটিমেটলি তোমার যেটা বলতে চাচ্ছি আমি এখানে,
যে এই অভিক্ষেপ কিভাবে বের করে, যে এটা হলো আমাদের এ ভেক্টর, এ ভেক্টর থেকে আমার এই ভেক্টরের উপর একটা লম্ব টানতে হবে। তার জন্য আমাদের কাজ কি? তার জন্য আমাদের মেইন কাজটা হচ্ছে এই দুইটা ভেক্টরকে একই পয়েন্টে নিয়ে আসা। সো ডাব্লিউ আর এ কে আমি একই পয়েন্টে নিয়ে আসছি। এইভাবে চিন্তা করো যে এইদিকে আমাদের কি আছে, ডাব্লিউ আছে, আর এই বরাবর আমার কি আছে, এ আছে। সো ডাব্লিউ আর এ কে আমি একই পয়েন্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এ থেকে আমরা ডাব্লিউর উপর আমরা একটা লম্ব আঁকছি। তো লম্ব আঁকলে তুমি চিন্তা করে দেখো যে এইটাই কিন্তু মানে ডাব্লিউর মানটাই কিন্তু ডাব্লিউ বরাবর এর অভিক্ষেপের মান। সো আলটিমেটলি তুমি যদি সিম্পলি জাস্ট ডাব্লিউর মানটা বের করো, তাও দেখবা তোমার হচ্ছে এটা √110/29 আসবে। ওকে, সো এত কষ্ট করার আসলে দরকার হয় না, কারণ আসলে যেহেতু তোমার এই যে বি এর লম্ব বরাবর এর অভিক্ষেপটা ডাব্লিউ ছিল, তো ডাব্লিউ বরাবর এর অভিক্ষেপটা আসলে কি হবে, ডাব্লিউর মানটাই হবে। তো এখানে তোমার ডাব্লিউর ভেক্টরটা বের করতে বলছে, আর ডাব্লিউর মানটা আসলে তোমাকে বের করতে বলছে। ছবি থেকে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো যে এটাই অভিক্ষেপ, এটাই অভিক্ষেপ। তো এই ডাব্লিউর ভেক্টরের মান, যে ডাব্লিউ ভেক্টরের মানটাই কিন্তু আসলে আমাদের কি অভিক্ষেপ। ওকে, সো হোপফুলি এটা ক্লিয়ার। আর এখন দেখো পরেরটাতে চলে যাচ্ছি। এখানে দেখো কি আছে, যে এই ভেক্টর দুইটি, এই ভেক্টর দুইটির উপর লম্ব একটা ভেক্টর নির্ণয় করো যার মান 5। সো আলটিমেটলি তুমি চিন্তা করতে পারো যে ভাই দুইটা ভেক্টর যেহেতু আমার জানা আছে, তাহলে এই দুইটা ভেক্টরের উপর আমাদের একটা লম্ব ভেক্টর বের করতে হবে, তার মান হচ্ছে 5। তো এ ও বি এর তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে বের করতে পারো, একক ভেক্টর এটা যদি তোমার হচ্ছে ইটা হয়, এটাটা কিভাবে বের করে, এটা হলো এ ক্রস বি করলে কিন্তু তলের লম্ব বরাবর একটা ভেক্টর পাওয়া যায়, আর তাকে যদি তুমি মান দিয়ে ভাগ করো তার, তাহলে তুমি কি পাবা, একক ভেক্টর পাবা। আর এই তলের উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। মানে এটা যদি একটা তল হয়, তাহলে এদিকে মনে করো এ আছে, এদিকে বরাবর কি বলতো বি আছে, ধরো এটা ছোট হাতের এ ছিল, ছোট হাতের এ ছিল, এদিকে মনে করো ছোট হাতের বি আছে। তো এই তলের লম্ব বরাবর মানে হচ্ছে তোমার উপরের দিকেও হইতে পারে, ঠিক আছে, আবার কি আবার নিচের দিকেও হইতে পারে তলের। সো আলটিমেটলি এ ক্রস বি এর দিকেও হইতে পারে, বি ক্রস এর দিকেও হইতে পারে, যে প্লাস মাইনাস যে দুইটাই হচ্ছে তোমার তলের লম্ব বরাবর একটা একক ভেক্টর। এখানে সামনে একটা প্লাস মাইনাস দিতে হয়, প্লাস দিলে যদি উপরের দিক মিন করে, মাইনাস দিলে নিচের দিক মিন করবে। আচ্ছা, দুইটাই কিন্তু আমাদের তলের মানে এ আর বি দুইটার উপরেই লম্ব। আচ্ছা, তাহলে এখন যদি এটা হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো, আমাদেরকে এটা একক ভেক্টর বের করলাম। তাহলে এ আর বি, এ ও বি এর তলের লম্ব বরাবর 5 একক ভেক্টর কি হবে, 5 একক ভেক্টর হচ্ছে 5 ইটা। সো বেসিক্যালি তুমি এই যে ডেটাটা আছে এর সাথে একটা 5 গুণ করে দিলেই হবে। সো আলটিমেটলি প্লাস মাইনাস 5 এ ক্রস বি ভেক্টর ডিভাইড বাই এ ক্রস বি এর কি বলতো মান, এ ক্রস বি এর মান। আমার কাছে মনে হয় না যে এটা করে দেওয়া লাগবে তোমাদের। হ্যাঁ, এ ক্রস বি যদি আমরা বের করতে পারি, দেখো আই জে কে, এরপরে খেয়াল করো কি হচ্ছে ঘটনাটা, 2 1 -3 1 -2 1, ঠিক আছে, 1 -2 1। তো এইটা আমি যদি তোমাদেরকে একটু হিসাব টিসাব না করে ডিরেক্টলি লিখে দিই, তোমরা বুঝতে পারবা যে হচ্ছে এটা মনে হয় এরকম আসবে, যে -5i -5j -5k। ওকে, তাহলে আবার তুমি যদি তাহলে এ ক্রস বি এর মানটা বের করতে চাও, এ ক্রস বি এর মানটা বের করতে চাও, তাহলে কত হবে, √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। সো হোপফুলি 5√3 আসবে। ওকে, 5√3 আসবে। সো তুমি যদি এখানে মানগুলা বসায় দাও, তাহলে কি আসবে, প্লাস মাইনাস 5, এটা হচ্ছে -5i -5j -5k ডিভাইডেড বাই কত আসবে, ডিভাইড বাই আসবে 5√3। সো তোমার এই দুইটা কাটা যাচ্ছে, কাটা গেলে মনে হয় সুন্দর একটা রেজাল্ট আসবে এরকম, যে প্লাস মাইনাস -5/√3 i, আমরা যদি একটা মাইনাসও কমন নেই, -5/√3 j √3 -5/√3 কত আসবে, কে, এটা চলে আসবে তোমার। ঠিক আছে, এরকম দেখতে একটা রেজাল্ট চলে আসবে। সো তুমি চাইলে একটা মাইনাস কমন নিতে পারো, না কমন এরকম লিখতে পারো যে প্লাস মাইনাস হচ্ছে 5/√3 i, ঠিক আছে, তারপরে কি 5/√3 j, আবার কি প্লাস হচ্ছে 5/√3 কে, ইট ডাজন্ট ম্যাটার, এই দুইটাই আসলে রাইট আনসার, দুইটা আসলে রাইট আনসার। সো দুইটা, এটাও তুমি লিখতে পারো, এখানে তুমি এটাও লিখতে পারো, দুইটা আসলে রাইট আনসার, বোথ আর কারেক্ট। ওকে, তো আশা করি এটা তোমরা ক্লিয়ার। এখন দেখো কি ঘটনা আছে, যে এবি আর এসি এটাকে সন্নিহিত বাহু ধরে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এবি একটা ভেক্টর তোমাকে দেয়া হয়েছে, এবি, আর এসি একটা ভেক্টর তোমাকে দেয়া হয়েছে, এসি, এটা হলো এসি। সো আচ্ছা, এখন যদি আমরা একটা সামন্তরিক ড্র করি, এটাকে সন্নিহিত বাহু চিন্তা করে, আচ্ছা বাঁকা হয়ে যাচ্ছে, ওকে, এটা একটা সামান্তরিক হয়েছে। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, জাস্ট সিম্পলি এবি ভেক্টরের আর এসি ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করো, তার মানটাই কিন্তু আমাদের কি করে, সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্দেশ করে। তো এবিও তোমার কাছে দেয়া আছে, এসিও তোমার কাছে দেয়া আছে। তো তুমি যদি এবির সাথে এসি ক্রস প্রোডাক্ট করতে চাও, তাহলে কি হবে বলতো, এটাও বলতেছে যে ক্রস প্রোডাক্ট আমার মনে হয় না যে করে দেওয়ার দরকার আছে, আই জে কে
ঠিক আছে, আই জে কে, আর এখানে হচ্ছে তোমার 3 2 -1, আর আসতেছে কত 5 -1 2, এটা চলে আসতেছে। তো তোমরা যদি এটা হিসাব করো, হিসাব করলে মোস্ট প্রবাবলি তোমাদের রেজাল্টটা চলে আসবে হচ্ছে 5i -11j -13k। ওকে, 5i -11j -13k। সো হোপফুলি তোমরা এটা বুঝবা যে জাস্ট ক্রস প্রোডাক্ট করলে এটাই চলে আসবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এর মান কত হবে, √5 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার বা -11 স্কোয়ার তুমি লিখতে পারো চাইলে, প্লাস হচ্ছে কত -13 স্কোয়ার। তো এটা করলে কত আসবে, এটা করলে তোমার আসবে হচ্ছে 3√35 বর্গ একক। ঠিক আছে, বর্গ একক, এটাই হচ্ছে আনসার। খেয়াল করো, বর্গ একক লিখো কিন্তু আবার, বা একক স্কোয়ার এই কথাটা লিখো। তো দ্যাটস বেসিক্যালি ইওর ভেক্টর। সো এই পর্যন্ত আমরা ভেক্টর পড়বো। এখন চলো আমাদের পরবর্তী টপিক হচ্ছে তোমার সরল রেখা। পরবর্তী টপিকটা হচ্ছে আমার কি, সরল রেখা। তো সরল রেখার কথা চিন্তা করো, যেখানে আমাদের কি কি টপিক আছে, যে বিভিন্ন শর্তে সরলরেখার সমীকরণ, লম্ব দূরত্ব সংক্রান্ত, প্রতিবিম্ব, দুইটা রেখার মধ্যবর্তী তোমার হচ্ছে কি বলতো সমদ্বিখণ্ডকের সমীকরণ, তারপর হচ্ছে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি। অনেক কিছু লেখা আছে, এটা আমার আসলে একটা করে পড়ার কোনো দরকার নেই। তোমরা জিনিসটা একটু পড়ে দেখো যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের এখানে মোটামুটি একটু পয়েন্ট আউট করে দেওয়া আছে। তো আমরা আবার বলতেছি যে সবগুলো জিনিস যে আমরা পড়াবো এরকম না, বাট তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে হচ্ছে তোমার পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে। চলো আমরা যাই, সরলরেখার মধ্যে কি আছে একটু দেখি। যে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, যে এখানে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুটির দূরত্ব কত এটা তোমাকে প্রথমে বের করতে বলছে। ওকে, সো আমাদের একটা জিনিস একটু মনে করাই দিই, যে দুইটা পোলার স্থানাঙ্ক থেকে তোমরা চাইলে কিন্তু এগুলাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে তারপরে দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। বাট পোলার স্থানাঙ্ক থেকে তোমার হচ্ছে ইয়া বের করার জন্য, হ্যাঁ, পোলার স্থানাঙ্ক থেকে তুমি মনে করো, চিন্তা করো যে এইখানে আমার একটা বিন্দু আছে, এটা হলো এক্স আর ওয়াই অক্ষ। সো মনে করো এখানে একটা বিন্দু আছে, এটা r1 θ1। ওকে, তার মানে আমি যদি এখান থেকে চিন্তা করি যে এইটা হলো আমার ভেক্টর না, এটা জাস্ট সিম্পলি দেখো, এটা হলো r1 আর এটা হলো তোমার হচ্ছে θ1। আবার এখানে মনে করো আরেকটা বিন্দু আছে, এটা মনে করো b, এটা মনে করো a ছিল, এটা হলো মনে করো r2 θ2। তাহলে এই বিন্দুটা যদি আমরা জয়েন করি, that should be our r2 and that should be our θ2। ওকে, তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী দূরত্বটা বের করা। তো এটা প্রুফটা করে দেখাবো না, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে এই দূরত্বটা যদি তোমার এ বি হয়, দ্যাট শুড বি আওয়ার ডি। এর ফর্মুলা হচ্ছে, মনে রাখবো যে সামুদ্রিকের সূত্রের মতোই, জাস্ট মাঝখানে একটা মাইনাস আসে, আর কিছু না। ঠিক আছে, সামুদ্রিকের সূত্রের মতোই, যে এ বি সমান হচ্ছে যদি ডি হয়, তাহলে √, দেখো এটার মান হচ্ছে r1 স্কোয়ার r2 স্কোয়ার। তো r1 স্কোয়ার প্লাস হচ্ছে r2 স্কোয়ার -2 r1 r2 cos, মনে রাখবা যে এদের মধ্যবর্তী কোণটা কত, এদের মধ্যবর্তীটা কোণটা হচ্ছে θ2 -θ1, কারণ পুরাটা হচ্ছে θ2 আর এটুকু হচ্ছে তোমার θ1, তাহলে মাঝখানে কোণটা হবে θ2 -θ1। ওকে, বা θ1 -θ2 ডাজন্ট ম্যাটার, cos এর মধ্যে যেহেতু আছে। তো দ্যাটস আওয়ার ফর্মুলা। তো এখানে তুমি যদি ডিরেক্টলি অ্যাপ্লাই করে দাও, তাহলে এটা হলো r1 θ1 আর এটা কত r2 θ2। তাহলে আলটিমেটলি তুমি যদি ডি বের করতে চাও, দূরত্ব যদি বের করতে চাও, দ্যাট শুড বি আওয়ার 2√3 স্কোয়ার প্লাস 2√5 স্কোয়ার এবং প্লাস 2 প্লাস না মাইনাস 2 ইন্টু 2√3 ইন্টু 2√5, তার সাথে আসবে cos θ2 মানে 180 ডিগ্রি মাইনাস θ1 90 ডিগ্রি। সো এইটার ভ্যালু cos 90 আসবে, এটা 0 হয়ে যাবে। তো বেসিক্যালি কি থাকতেছে, 2√3 মানে হচ্ছে 12, 12 তো অনেকে 3 4 12 আর 5 4 5 20, 12 প্লাস 20, আর এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে কারণ cos 19 মান 0। তো √32, 32 মানে হচ্ছে তোমার 16 ইন্টু 2, 16 ইন্টু 2 মানে হচ্ছে 4√2। সো 4√2 কোথায় আছে, বি নাম্বারে আছে। সো বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। সো বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। শেষ, জাস্ট সূত্র বসাই দিলেই হয়ে যাচ্ছে। পোলার বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য এটা ফর্মুলা, এটা একটুখানি মনে রাখবা। সো হোপফুলি তোমরা এটা ক্লিয়ার। এবার চিন্তা করো যে y is equal to m1x আর y is equal to m2x, y is equal to b রেখাত্রয় দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল এটা হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। তো খেয়াল করো আমরা কিভাবে করতে পারি। তোমাদের এটা বোঝার কথা যে ভাইয়া y is equal to m1x একটা মূলবিন্দুগামী সরলরেখা যার ঢালটা হচ্ছে m1, y is equal to m2x আরেকটা মূলবিন্দুগামী সরলরেখা যার ঢালটা হচ্ছে তোমার m2। তো এখন আমরা জানি না যে m1 বড় নাকি m2 বড়, সো একটা একটা বড় হই ধরলেই তোমার আসলে হয়। তো তোমরা জাস্ট কি করবে বলো তো, যে কোনো একটাকে বড় ধরে নিবে, যেভাবে আছে কোশ্চেনে। তোমার চিন্তা করো যে হচ্ছে তোমার প্রথমটা এরকম, যে প্রথমটা হচ্ছে y is equal to m1x, এটা কিরকম ধরলা, y is equal to m1x
আর পরেরটাকে আমরা এইভাবে ধরলাম, জেনারেলি যেভাবে দেয়া থাকে আর কি, যে y ইজ ইকুয়াল টু m2x। তোমরা যদি উল্টাটা ধরো তাহলে এটা উল্টা আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এখানে কি আসতেছে বলো তো? এটা হলো y ইজ ইকুয়াল টু b। এটা কি? এটা হলো তোমার x অক্ষের সমান্তরাল সরলরেখা। ওকে, তাহলে এই যে তিনটা সরলরেখা পাইলাম, তাহলে এর প্রথম ছেদবিন্দু যদি a হয়, দ্যাট শুড বি আওয়ার 0 0। উই অলরেডি নো দ্যাট। তো এটা a না দিয়ে আমরা ওই দেই, যেহেতু এটা মূল বিন্দু, এটা আমাদের বের করার কোনো দরকার নেই। সেকেন্ড ছেদবিন্দুটা হচ্ছে y ইজ ইকুয়াল টু m1x আর y ইজ ইকুয়াল টু b এর ছেদবিন্দু। তুমি যদি y ইজ ইকুয়াল টু b এখানে বসায় দাও, তাহলে তুমি পাবা b ইজ ইকুয়াল টু m1x বা x ইজ ইকুয়াল টু b বাই m1। তাহলে দেখো এখানে x ইজ ইকুয়াল টু b বাই m1 আর y ইজ ইকুয়াল টু কি b। তাহলে এই বিন্দু যদি আমাদের a হয়, তাহলে এটা হইলো, আমি যদি একটু দেখাই, এটা হইলো যে x এর মানটা b বাই m1 আর y এর মানটা কত? y এর মানটা হচ্ছে তোমার b। তো সিমিলারলি এটা যদি তুমি বের করো, তাহলে এটা যেহেতু y ইজ ইকুয়াল টু m2x এবং y ইজ ইকুয়াল টু b এর ছেদবিন্দু, সো এখানে তুমি সিমিলারলি যদি বসাই দিতা, তাহলে এই b এর মানটা হইতো কত? এটা হতো b বাই m2 আর তার সাথে এই y এর মানটা হচ্ছে b। সিম্পলি জাস্ট সমাধান করছি দুইটা ইকুয়েশন, যে এটা হলো y ইজ ইকুয়াল টু m1x আর এটা কি y ইজ ইকুয়াল টু b। তাহলে y ইজ ইকুয়াল টু b যদি তুমি এখানে বসাই দাও, তাহলে b ইজ ইকুয়াল টু m1x মানে x ইজ ইকুয়াল টু b বাই m1। তার মানে তুমি বুঝতে পারতেছো যে ভাইয়া x এর মানটা আসতেছে b বাই m1 আর y এর মানটা আসতেছে b। তার মানে এই বিন্দুটার x স্থানাঙ্ক যদি বের করো, তাহলে x এর মানটা হচ্ছে তোমার কত? x এর মানটা হচ্ছে b বাই m1 আর এটা কমা, এটা হলো y এর মানটা হচ্ছে তোমার b। তাহলে এটা নিলে করলে কি হবে? এটা হলো হবে হচ্ছে তোমার x ইজ ইকুয়াল টু b বাই m2 আর y এর মানটা হচ্ছে তোমার b। তাহলে আমাদের কি লাগবে? আমাদেরকে বের করতে হবে আসলে ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তো আমরা যদি বের করি, যে 9 10 এ বাচ্চাদের সিস্টেমটা বলছি ইজিয়ার। এখানে প্রথম বিন্দুটা একবার বসাও 0 0, তারপরে কি সেকেন্ড বিন্দুটা বসাও b বাই m1 কমা b, তারপরে কি থার্ড বিন্দুটা বসাও b বাই m2 কমা b, তারপরে কি, তারপরে আবার প্রথম বিন্দুটা রিপিট করতে হয় 0 0। এটা হলো সিস্টেম। তাহলে আলটিমেটলি তুমি যদি তাই করো, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, যেখানে কি আসতেছে যে প্রথম বিন্দু 0 0, তারপরে বিন্দু হচ্ছে b বাই m1 কমা b, তারপরটা কি b বাই m2 কমা b, আবার 0 0 ব্যাক। তাহলে আমরা জাস্ট এই দুইটা গুণ করলেই কিন্তু হবে, বাকিগুলো কিন্তু গুণ করার দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে বাকিগুলো দেখো সব 0 আসে। সো সিস্টেমটা হচ্ছে প্রথম এই পাশের গুলো মাইনাস প্লাস আর অপোজিট গুলো কি মাইনাস। তাহলে হাফ থাকলো, এখানে দেখো b স্কয়ার বাই m1 মাইনাস b স্কয়ার বাই কি আসতেছে m2। সো তুমি যদি একটা b স্কয়ার কমন নাও, তাহলে b স্কয়ার বাই 2 থাকতেছে 1 বাই m1 মাইনাস 1 বাই m2। তাহলে এটাই কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর কি ক্ষেত্রফল। তাহলে এটার মানটা দেখো আমাদের চলে আসতেছে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল সেটাই, এটা কিন্তু প্রমাণিত। ওকে, ডান। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীটাতে, যে একটা ত্রিভুজের তিনটা মধ্যবিন্দু দেয়া আছে, বাহুর মধ্যবিন্দু দেয়া আছে। এবিসি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দুগুলো দেয়া আছে। সো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সো এখানে একটা বাহু আছে যার মধ্যবিন্দু মনে করো ডি, ডি এর ভ্যালু হচ্ছে 1 2। এখানে একটা বাহু আছে যার মধ্যবিন্দু হচ্ছে তোমার ই, এটার ভ্যালু হচ্ছে তোমার 4 4। আর এখানে একটা বিন্দু আছে, যার বাহু আছে যার মধ্যবিন্দু মনে করো এফ, এটার ভ্যালুটা হচ্ছে 2 8। তো এই তিনটা বাহুর আমাদেরকে কি বের করতে হবে? তিনটা বাহুর মধ্যবিন্দুটা আমাদেরকে আসলে এখন বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা এই জিনিসটা কিন্তু জানি যে এই যে ত্রিভুজটা হবে না, এই ত্রিভুজটা হবে, এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে, এটা হলো তিনটা বাহুর মধ্যবিন্দু যোগ করে যে ত্রিভুজটা হয়েছে, সেটা হলো তোমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। মানে ত্রিভুজ ডিইএফ সমান কি 1/4 ত্রিভুজ এবিসি। ওকে, সো আলটিমেটলি তুমি লিখতে পারো যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা আমাদের আসলে লাগবে। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে? যে ডিএফ এর 4 গুণ। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা হচ্ছে 4 ত্রিভুজ ডিএফ। ঠিক আছে? তো এটা ছোটবেলার একটা উপপাদ্য ছিল যে আমাদের একটা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের জন্য, হ্যাঁ, তিনটা বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, মানে মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজটা তৈরি হয় তার ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের মেইন যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। এটা কিন্তু শুধু সমবাহু না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সো আলটিমেটলি এই যে ডিএফ টা কি, এর ক্ষেত্রফলটা হচ্ছে এবিসি 4 ভাগের 1 ভাগ, মানে এবিসির ক্ষেত্রফলটা হবে এটা 4 গুণ। সো আলটিমেটলি আমরা যদি ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে হবে হাফ। দেখো প্রথম বিন্দু বসাও 1 2, তারপর একটা হচ্ছে 4 4, তারপর একটা হচ্ছে 2 8, দেন কাম ব্যাক টু 1 2। ঠিক আছে? তাহলে আমরা হাফ থাকলো। তো এইখানে যদি 0 আনতে চাও করতে পারো এই জিনিসটা, জাস্ট দেখানোর জন্য যে এইখানে যদি তুমি 0 আনতে চাও তাহলে এখানে একটা 1 বিয়োগ করতে হবে। সো পুরো লাইনটা থেকে আমরা 1 বিয়োগ করে দিব। আর এখানে যদি একটা 2 আনতে চাও তাহলে একটা 2 বিয়োগ করতে হবে। সরি, 0 আনতে চাইলে এখানে একটা 2 বিয়োগ করতে হবে। সো পুরো লাইনটা থেকে আমরা কি করব? 2 বিয়োগ করে দিব।
সো আমরা কি করছি, ব্যাপারটা কি বললাম, বললাম যে আমরা যদি প্রথম টার্মটা 0 বানাতে চাই তাহলে আলটিমেটলি পুরো লাইন এখান থেকে একটা 1 বিয়োগ করতে হবে। তো সিস্টেমটা কি, পুরো লাইন থেকে আসলে 1 বিয়োগ করে দিতে হয়। আর এটা যদি 0 বানাতে চাও একটা 2 বিয়োগ করতে হবে, তাহলে পুরো লাইন থেকে একটা 2 বিয়োগ করে দিতে হয়। তাহলে 0 3 1 0 0 2 6 0। তাহলে দেখো আমাদের, দেখো এই জাস্ট 3 6 18 আর 2 1 কত 2, তাহলে হাফ ইনটু 18 মাইনাস 2, তাহলে আসতেছে 9 সরি 8 স্কয়ার ইউনিটস। তাহলে কিসের ভ্যালুটা পাইলাম, ত্রিভুজ ডিইএফ এর ভ্যালু পাইলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ভ্যালুটা কত হবে, এবিসি এর ভ্যালুটা হবে 4 ইনটু 8, তার মানে 32 স্কয়ার ইউনিটস। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, যে কিভাবে বের করলাম, যে আমাদের এই যে এই ত্রিভুজটার যে ক্ষেত্রফলটা আছে, এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে এটা আমরা পাইছিলাম হচ্ছে 8, তাহলে একে 4 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ওকে, তো দেখো এরপরে কি আসছে, যে একটা সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষ থেকে এর যে কোনো বিন্দু দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। ওকে, তো দাঁড়াও আমরা একটু করে ফেলি ছবিটা। এখানে মনে করো যে কোনো একটা জায়গায় আমাদের একটা বিন্দু আছে, হ্যাঁ, মনে করো পি এক্স ওয়াই। তো বিন্দু দেখলে মনে রাখবা যে একটা লম্ব টানতে আমাদের খুব ভালো লাগে, তাহলে আমরা আসলে স্থানাঙ্ক পাই, এই জন্য আমরা লম্বটা টানি। এটা হলো এক্স, এটা হলো কি, এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এইটা যদি আমাদের নিচেরটা যদি আমাদের এক্স হয়, তাহলে এই উপরেরটাও কিন্তু এক্স হবে, আর এটাও কিন্তু আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই হবে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তুমি বলতে পারো যে ভাইয়া এইটা হলো আমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব, সেটা কি এই ভুজের মান। সো এই পি এক্স ওয়াই সঞ্চার পথের সেটের উপর যে কোনো সেটের যে কোনো একটা বিন্দু। ওকে, সেটের যে কোনো একটা বিন্দু, সেটের যে কোনো ওয়েট যে কোনো একটা বিন্দু। ওকে, তো আলটিমেটলি দেখো এটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব সেটা কি, সেটা হচ্ছে তার ভুজের মান। ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কিভাবে বের করে, জাস্ট ভুজের মান। আর এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে, কোটির মান। আচ্ছা, আর মূল বিন্দু থেকে দূরত্বটা কত হবে, মূল বিন্দু থেকে দূরত্বটা যদি 0 0 হয়, তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হবে √(x² + y²), বা তোমরা দূরত্বের ফর্মুলা দিয়ে বের করতে পারো। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব তাহলে কত হচ্ছে, তোমার হচ্ছে √(x² + y²), x² + y²। তাহলে দেখো কি হচ্ছে, যে কোন বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। তার মানে এইটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা যদি এক্স হয় এর মডুলাস, এটা হলো মূল বিন্দু থেকে দূরত্বের, এই যে হলো মূল বিন্দু থেকে দূরত্বের কি বলতো অর্ধেক, তাহলে এটা হবে। ঠিক আছে, তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা কি মূল বিন্দু থেকে ও থেকে দূরত্বের কি অর্ধেক, এটা লেখা আছে কোশ্চেনে। সো আলটিমেটলি ওয়াই অক্ষ থেকে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। তো আমরা লিখতাম তাহলে কি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ এক্স, এটা হলো এটার অর্ধেক। তুমি বোথ সাইড একটা 2 গুণ করো, 2 মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু √(x² + y²). এখন মডুলাসটা রুট টানানোর জন্য আসো বর্গ করে দিই, 4x² ইজ ইকুয়াল টু x² প্লাস কি আসবে y²। তো আলটিমেটলি কি আসবে বলো তো, এখানে এখানে আসবে 3x² ইজ ইকুয়াল টু y²। বা তুমি এটা বলতে পারো, এটাই আসলে সঞ্চার পথের সমীকরণ। বা তুমি এটা বলতে পারো যে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3x। তাহলে এটা আসলে কি রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। এটা আনসার বলতে পারো, এটাও আনসার বলতে পারো। ঠিক আছে, তবে এটা কি রিপ্রেজেন্ট করতেছে, যে এক জোড়া সরলরেখা, এক জোড়া সরলরেখা, একটা না, এক জোড়া সরলরেখা নির্দেশ করতেছে। ওকে, তাহলে এখন চলো পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমরা চাচ্ছি একটু ব্রেক দিয়ে আসি, আমরা মনে হয় একটু ব্রেক দিই, ছোট্ট একটা ব্রেক দিই, তারপর আমরা আবার ব্যাক করব। এখন আমাদের, আমরা ভাইয়া যেভাবে বললো যে 10টার দিকে একটা 1 ঘন্টা পর একটা ব্রেক দেন, তারপরে 2 ঘন্টা পর একটা ব্রেক দেন, 3টা ব্রেক হবে। সো আলটিমেটলি আমাদের